একদল মানুষ বিশ্বের অন্যতম আধুনিক বিমানে চেপে ভেবেছিলেন নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছতে পারবে, কিন্তু হঠাৎ নেমে এলো মৃত্যু। প্রায় 250 জন মানুষ মুহূর্তে শেষ হয়ে গেলেন কিছু বুঝে ওঠার আগেই। নিঃসন্দেহে এই ভয়াবহ মর্মান্তিক ঘটনা ভারতের বিমান পরিবহন ব্যবস্থাকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল। কিন্তু কেন? যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, পাখির ধাক্কা, নাশকতা? কেন হলো ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনা? দেখুন, আমরা কেউই এভিয়েশন এক্সপার্ট নই, তাই আজ স্টুডিওতে বিশেষজ্ঞদের থেকেই জানার চেষ্টা করব আদৌ মাঝ আকাশে কতটা নিরাপদ আমরা, যাদের কোনো কাজের জন্য কখনো কখনো বেড়ানোর জন্য বিমান যাত্রা করতেই হয়। আমরা আদৌ সুরক্ষিত তো? আজ আমার প্রথম প্রশ্ন থাকবে এ নিয়ে। ভারতের আকাশে অন্যতম ভয়াবহ বিমান বিপর্যয়। ওড়ার 5 মিনিট পরেই ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। মৃত্যু হলো 241 জন যাত্রী। কত বড় প্রশ্নের মুখে পড়ল মানুষের আকাশ সফর? দ্বিতীয় প্রশ্ন, মাঝ আকাশ থেকে নেমে এলো মৃত্যু। মেডিকেল হোস্টেলে মুখ থুবড়ে পড়ল অভিশপ্ত বিমান। অন্তত 7 জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা। প্রায় 250 মানুষের এই ভয়াবহ মৃত্যুর দায় নেবে কে? তৃতীয় প্রশ্ন থাকবে, আজ ওই বিমানেই দিল্লি থেকে আহমেদাবাদে এসেছি, দেখেছি বিমানের বেহাল অবস্থা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি এক ব্যক্তি। অবশেষে কি তদন্তের আওতায় আসবে রক্ষণাবেক্ষণে বিমান সংস্থাগুলোর এই গাফিলতি? চতুর্থ প্রশ্ন, ফুয়েল ট্যাঙ্কে ছিল 50,000 লিটার তেল, পুড়ে ছাই হয়ে গেল অত্যাধুনিক বিমান ড্রিমলাইনার। তবে কি বিকল হয়েছিল জোড়া ইঞ্জিন, নাকি নাশকতা? ব্ল্যাক বক্স থেকে কবে জানা যাবে বিমান ভেঙে পড়ার আসল কারণ? পঞ্চম প্রশ্ন, আহমেদাবাদ কাণ্ডের স্বচ্ছ তদন্ত দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত ব্যাখ্যা দিলে সন্দেহ দূর হবে বললেন অখিলেশ যাদব। জল্পনার জায়গা নেই মন্তব্য প্রাক্তন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। বিমান দুর্ঘটনায় কিসের গন্ধ পাচ্ছে বিরোধীরা? তবে আজ শুরুতেই দেখাবো ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওড়ার 5 মিনিটের মধ্যেই ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ভারতের বুকে ভয়ঙ্কর বিমান বিপর্যয়। গুজরাটে ভেঙে পড়ল প্লেন, ওরা মাত্রই সব শেষ। কেউ হয়তো যাচ্ছিলেন প্রিয়জনের কাছে, কেউ ফিরছিলেন নিজের দেশে। কারো কাছে এটা ছিল স্বপ্নের উড়ান, কিন্তু এক লহমায় সব শেষ। मेरी सारी था वो अमृतसर थी और लंदन जा रही थी। हाँ फिर एक घंटे में समझ रहा है प्लेन क्रैक हो गया है। তবে কথাই বলে রাখে হরি মারে কে। বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনেরই মৃত্যু হয়েছে, কিন্তু অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন এক যাত্রী। নাম বিশ্বাস কুমার রমেশ। 11A সিটে ছিলেন তিনি। বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে। বিশ্বের অন্যতম নিরাপদ ও বিলাসবহুল বিমান ড্রিমলাইনার ভেঙে চুরমার। শেষ কত স্বপ্ন, কি ভয়ঙ্কর পরিণতি। আমেরিকার বোয়িং কোম্পানির বিমান ড্রিমলাইনারে প্রথমবার এই ধরনের বিপর্যয় ঘটল। हमारी ट्रेन जा रही थी 1 बजे जा रही थी प्लेन। 1:10 की फ्लाइट थी और जा रही थी लंदन। तो लंदन जाने से पहले ही क्रैश हो गया प्लेन। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো যাত্রীদের। দেহগুলি পুড়ে এমন অবস্থা যা দেখানোর মতো নয়, যা চেনা যায় না। কিন্তু অদ্ভুত এই জীবন। কিছুক্ষণ আগে হাসি মুখে টেক অফ দেখা, নিশ্চিন্তে বসে থাকা, লন্ডন যাওয়ার আনন্দ, বিলাসবহুল বিমানে চড়ার উচ্ছ্বাস, আর তার পরের মুহূর্তে চলে গেল জীবন। দিল্লিতে আমাদের পাশের বোর্ডিং গেটেই দিল্লি টু লন্ডন ফ্লাইটটা যাচ্ছিল। তো এমনি নিজে মজা করে বলছিলাম আমরা আমার বন্ধু একসাথে, তো যে তাহলে আমরা কি ইউকের ফ্লাইটটা নেব নেক্সট টাইম, এরকম নিজেদের মধ্যে আলোচনা মজা হচ্ছিল। তারপর এটা ধরতে ওই নিউজটা পেলাম। আমাদের দেশে তো কোনো সুরক্ষাই থাকছে না। এরকম ঘটনাটা শোনার পর আমাদেরও কেমন কেমন লাগছে, ভয় লাগছে যে পরবর্তীকালে আমরাও যে ফ্লাইটে যাতায়াত করি ভাড়া বাড়ছে, কিন্তু কীভাবে দুর্ঘটনা সেফ না। আপনি রাস্তায় ওয়াক করলেও তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এখন ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক নিয়ে গেলেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিছু করার নেই। এখন কি করব আমরা, উই কমন পিপল আর লাইক জাস্ট হেল্পলেস নাও। দুপুরবেলা আহমেদাবাদের মেঘানীনগর এলাকার এই সিভিল হাসপাতালের হস্টেলে আর 5টা দিনের মতো নিশ্চিন্তে ছিলেন ডাক্তারি পড়ুয়ারা। কিন্তু অতর্কিতে আকাশ থেকে নেমে এলো আগুনের গোলা।
প্লেন ভেঙে পড়ল এখানে। अहमदाबाद सिविल हॉस्पिटल का मंजर बहुत ही भयावह है, क्योंकि ये जो प्लेन क्रैश हुआ है इसमें कितने सारे लोग घायल हुए हैं, वो सबको यहाँ पर लाया जा रहा है। ক্যান্টিনের মধ্যে এইভাবে ঢুকে গেছে প্লেনের নাক। What has happened in Ahmedabad is a very tragic accident. We have lost a lot of people. इस घटना की जांच होनी चाहिए। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কিন্তু কেন ভেঙে পড়ল এরকম অত্যাধুনিক প্লেন? নেপথ্যে কি কারণ? ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে টাটা গ্রুপ। এবিপি আনন্দ। দেখুন, বাংলা একটা বিশ্বাস আছে, রাখে হরি মারেকে। এই অনুষ্ঠান শুরু করতে ইচ্ছে করছে আজ বিশ্বাস কুমার রমেশ এই নামটা দিয়ে। সিট 11A-তে বসেছিলেন বিশ্বাস কুমার রমেশ। অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন একজন যাত্রী। প্রায় 250 জন মারা গেছেন। কারো কারোর নিথর দেহ এমনভাবে নষ্ট হয়ে গেছে যে বোঝাও যাচ্ছে না। এই মুহূর্তে যা ছবি আপনারা দেখছেন, ওই অভিশপ্ত ড্রিমলাইনারের সেই যাত্রী বিশ্বাস কুমার রমেশ। দেখতে পাচ্ছেন সামান্য খুঁড়িয়ে হাঁটছে। যে দুর্ঘটনায় তার প্রায় 250 জন সহযাত্রীর মৃত্যু হয়েছে, তিনি প্রায় অক্ষত অবস্থায় সামান্য পায়ে চোট পেয়েছেন, হাসপাতালের পথে যাচ্ছেন। এই অবিশ্বাস্য ঘটনাও পাশাপাশি কিন্তু আজকেই ঘটেছে। এমনকি তার মোবাইল ফোনটাও সম্পূর্ণভাবে সুরক্ষিত তার হাতে। আমি আবার বলছি, এই মুহূর্তে তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিশ্বাস কুমার রমেশ। অর্থাৎ মিরাকেল আজও ঘটে, কিন্তু এই ব্যতিক্রমী অংশটা বাদ দিয়ে যেটা থাকে সেটা ভয়াবহ। আজকে আমার প্রথম অতিথির কাছে যাব, ক্যাপ্টেন পার্থ ভৌমিক। ঘটনাচক্রে যার সঙ্গে আমার আলাপ ওই মাঝ আকাশেই, আমি বিমানের যাত্রী হিসেবে, আর তিনি প্রধান পাইলট। আমি প্রথমে ক্যাপ্টেন ভৌমিক আপনার কাছে জানতে চাইব যে মাত্র 625 ফিট ওপরে উঠে প্লেনটা কার্যত কোলাপস করলো, ভেঙে পড়লো, বিস্ফোরণ হলো। অনেকগুলো থিওরি শোনা যাচ্ছে। কেউ বলছেন পাখির ধাক্কা, কেউ অন্য আরও নাশকতার আশঙ্কা করছেন। আপনার টেক কি, মানে সম্ভাব্য কি কারণ থাকতে পারে এই দুর্ঘটনা? হোয়াট ইজ লাইক আমি যতটুকু বুঝতে পারছি, নর্মালি প্লেন টেক অফ থ্রাস্ট সেট করার পর হ্যাঁ, একটা সার্টেন স্পিড লিমিট থাকে, ইটস কল অ্যাকশন ইনিশিয়েশন স্পিড, ওকে, V1 বলা হয় নর্মালি। সো অ্যাকশন ইনিশিয়েশন স্পিডের আগে যদি কোনো রকমের প্রবলেম হয় প্লেনে, তো প্লেন ক্যান বি স্টপড অন দ্য রানওয়ে। জেনারেলি ইটস কল রিজেক্ট টেক অফ। সো এই সিচুয়েশনটা নর্মালি যা দেখা যাচ্ছে, ইটস হ্যাপেন আফটার দ্যাট স্পিড। সো ইফ ইউ অ্যাচিভ দ্যাট স্পিড V1 অ্যাকশন ইনিশিয়েশন স্পিড, এরপর যাই হয়, ইউ নিড টু বি এয়ারবর্ন। দেন এনি টেকনিক্যাল সিচুয়েশন ইজ হ্যাপেন উইথ দ্য এয়ারক্রাফট, এটা বার্ড স্ট্রাইক হতে পারে, ইঞ্জিন ম্যাল ফাংশন অ্যান্ড টেকনিক্যাল আদার ইস্যুজ হতে পারে। দেন ইউ ক্যান এয়ারবর্ন, দেন gain certain altitude, then whatever technical handle need to be done করে ATCর গাইডে আবার এসে ইউ ক্যান ল্যান্ড ব্যাক। সো এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স অ্যাকচুয়ালি। আমি এসওপি নিয়ে ছোট্ট একটা প্রশ্ন। আপনি ম্যালফাংশনের কথা বললেন, একই সঙ্গে দুটো ইঞ্জিনের ম্যালফাংশন হতে পারে? ইয়েস, তো দের ইজ চান্সেস লাইক যদি ফ্লুক অফ বার্ড, নাম্বার অফ বার্ড যদি হিউজ হয়, তো বোথ ইঞ্জিনে সাকশন, বিকজ ইঞ্জিন আর হেভি পাওয়ারফুল ইঞ্জিনস। মানে ধরুন এক ঝাঁক পাখি আসছে, একাধিক পাখি, তাতে ম্যালফাংশনিং হতে পারে। হ্যাঁ, রেসিপ্রোকাল ডাইরেকশন যদি ক্রস করে, তো the thrust producing in both engine, because of 787 is a big number of aircraft, so I mean fuel also 30-40 ton load of fuel থাকে, এটা লন্ডনে যাচ্ছিল। So aircraft way too heavy, that means engine performance also too much heavy. So ওখানটায় যে ভেলোসিটিতে ইঞ্জিন রোটেশন করে, সেখানে one bird is more than enough to create disturbance on the engine because of velocity inside the engine, because it's producing almost 35 pound of thrust, 35k pound of thrust, 40 pound. 50,000 লিটার তেল ছিল তার, কারণ 10 ঘন্টা। Absolutely, kind of stuff. So now it's itself is a you can say is a live bomb in air. So that kind of heavy loaded machines actually. সো এখানে যেটা স্পেসিফিক্যালি মনে হচ্ছে যে লাইক সাপোজ বার্ড স্ট্রাইকও যদি হয়, ভেরি সারপ্রাইজ, ইন্ডিয়াতে নর্মালি বোথ ইঞ্জিন ফেইলিয়ার হিস্ট্রি নেই বার্ড স্ট্রাইকে।
So that's why we have two engines. In case any engine is failed, other engines can take load of entire aircraft weight and all come back to land. এখানে both engine failures, even যা video social media share হয়েছে, look like they are trying to gain the altitude. 600 feet is not enough to handle the aircraft, because if you lose the power of the engine, so speed বেশি থাকে না, because you just airborne with the takeoff speed. Now you don't have additional speed to gain altitude. If you try to gain altitude, তো সেখানে stall হয়ে যাবে aircraft. Right. So I've seen they have tried second moment to gain little altitude. Ultimately they drop the speed. তো এটা হতে পারে fuel লাইনের ব্লকেজ হতে পারে. That's what both engine got stuck up. আর একটা ইনফরমেশন একটু পেয়েছি, আই এম নট শিওর অ্যাবাউট কি গতকালকে পর্যন্ত এয়ারক্রাফটার এলিভেটর কন্ট্রোল সার্ফেস আছে একটা, বাট ইজ নট 100% শিওর। সেটাতে MEL ছিল, মিনিমাম ইকুইপমেন্ট লিস্টে ছিল এর আগের দিন পর্যন্ত, বাট এইটা টেকনিক্যাল স্ন্যাকটা ক্লিয়ার করা হয়েছিল আজকে। সো বাট ইজ নট লুক লাইক দ্যাট, বিকজ দে হ্যাভ অলরেডি এয়ারবর্ন। তো যদি ইনিশিয়াল থাকতো এয়ারবর্ন করতে পারতো না। তো সিন্স ইট ইজ লুক গ্রেট, ইভেন আরেকটা অপশন আছে সাবোটেজও হতে পারে, বিকজ রিসেন্টলি উই হ্যাড এন অপারেশন সিন্দুর উইথ পাকিস্তান, সো you can't deny those kind of stuff also, you know, manipulation or any sabotage kind of activity. So anything can happen. ক্যাপ্টেন ভৌমিক যথার্থ বলেছেন যে কোনো সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে টাইম লাইনটা, ঠিক কোন সময় কি ঘটলো এবং সবথেকে মারাত্মক সবথেকে দুর্ভাগ্যের, সোশ্যাল মিডিয়ায় যেটা আমি পোস্টও করেছি, কি ভয়ঙ্কর আমাদের জীবন কিরাম অনিত্য। মেডিকেল কলেজের স্টুডেন্টরা তাদের ক্যান্টিনে খাওয়া দাওয়া করছে, হোস্টেলের ক্যান্টিনে, হঠাৎ কথা নেই বার্তা নেই, মাঝ আকাশ থেকে বিমান নেমে এলো সেই বাড়িটায়। এখনো পর্যন্ত যা খবর, 7 জন জুনিয়র ডাক্তারকে আমরা হারিয়েছি, অন্তত 50 জন ওই বাড়ির, যারা প্রত্যেকে ভবিষ্যৎ ডাক্তারবাবু, তারা অত্যন্ত আহত। পরের প্রতিবেদন টাইমলাইন। রানওয়ে থেকে স্বাভাবিকভাবেই টেক অফ করেছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানটি, কিন্তু ওপরে ওঠার বদলে একটু এগিয়ে গিয়ে তা নামতে শুরু করলো নিচের দিকে, আর তারপরই দেখা গেল আগুনের গোলা। কালো ধোঁয়ায় ছেয়ে গেল আকাশ, আর তারপর এই বিধ্বংসী ভয়ঙ্কর গোটা দেশে তোলপাড় ফেলে দেওয়া ছবি। গুজরাটে ঘটল ভয়ঙ্কর বিমান বিপর্যয়, ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। বিমানে যাত্রী সহ ছিলেন 242 জন। 1988 के बाद अहमदाबाद में ये दूसरी प्लेन दुर्घटना हुई। पहले 1988 में कुबेर नगर के पास एक प्लेन क्रैश हुआ था, उसके बाद काफी सालों के बाद अभी 2025 में ये अहमदाबाद में दूसरा प्लेन क्रैश हुआ है। अहमदाबाद टू लंदन टेक ऑफ हुई थी और 1:10 के आसपास ये प्लेन, जो पैसेंजर प्लेन था, पैसेंजर से भरा हुआ था, 100 से ज़्यादा पैसेंजर, तो वो प्लेन सीधा एक रिहायशी इलाके में एक जो बिल्डिंग था, वो बिल्डिंग के साथ टकराया। वॉक करते जा रहे थे, बट सामने बहुत बड़ा धुआं वगैरह दिख रहा था, बट उस टाइम मुझे ये नहीं मालूम था वो प्लेन क्या है। जैसे कोई आग, झाड़ी में वगैरह जंगल में आग लगती है ना, लाइक वैसा कुछ तो लग रहा था। ये मालूम नहीं था कि वो प्लेन क्रैश हुआ है। বৃহস্পতিবার দুপুর 1:38 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে 23 নম্বর রানওয়ে থেকে টেক অফ করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। গন্তব্য ছিল ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর, কিন্তু টেক অফের 27 সেকেন্ডের মধ্যেই সব শেষ। বিমান ভেঙে পড়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আহমেদাবাদের সিভিল হাসপাতালের হস্টেল। ভিডিওতেই দেখা যাচ্ছে কিভাবে হস্টেলের ছাদে গেঁথে রয়েছে বিমানের লেজ। जोर से आवाज़ आया विंग्स का, फिर पूरा धुआं भर गया, लोग यहाँ से भगदड़ मची। उसके बाद आके ये देख रहे थे ये हादसा की स्थिति। आने के बाद देखा कि पूरा मलबा बिखरा हुआ, आग लगी है, पूरा धुआं गुबारा है, कुछ भी दिखाई नहीं दे रहा, समझ में नहीं आ पा रहा था क्या है। अहमदाबाद से लंदन जाने वाली एयर इंडिया की फ़्लाइट जिस जगह पे क्रैश हुई है उस वक्त हम मौजूद है, और यहाँ पर प्लेन का मलबा जो है वो अभी भी फंसा हुआ है। हालांकि अलग अलग एजेंसियों की ओर से वो चेक किया जा रहा है कि यहाँ पर अभी भी कुछ डेड बॉडीज़ है वो मिली है कि नहीं। जाँच तो शुरू है, वरिष्ठ लेवल पे हमारी मीटिंग भी अभी यहाँ पे हुई है, उसमें हमारे सेक्रेटरी थे, DGCA थे,
तो एक्चुअली उसमें रीज़न क्या है, कितनी कैजुअलिटीज़ है, और वहाँ पे अभी इमरजेंसी में जो बचाव राहत का कार्य चल रहा है उस पर चर्चा हुई है। अभी किसी बात पर बोलना तो उस पर थोड़ा टाइम लगेगा। হাসপাতালের হস্টেলে বিমান ভেঙে পড়ায় একাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে। নম্বরটি হলো 07922869211। এছাড়া দিল্লিতে এয়ার ইন্ডিয়ার যে অফিস তার হেল্পলাইন নম্বর 01169329333। এবিপি আনন্দ। এখন আসবো প্রাক্তন এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রাক্তন শীর্ষকর্তা এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন কল্যাণ চৌধুরী। কল্যাণবাবু, আমাদের ছোটবেলায় যখন কনিষ্ক বিমান দুর্ঘটনা হয়েছিল 85 সাল, ক্লাস 2-3-তে পড়ি, বাঙালি নতুন একটা শব্দ চিনেছিল ব্ল্যাক বক্স। আজকে বাঙালি একটা শব্দ চিনল, সেটা হচ্ছে মে ডে কল। যেরকম প্যান প্যান প্যান, মে ডে মে ডে মে ডে 3 বার, এবং বলা হচ্ছে এই ডিস্ট্রেস সিগন্যাল, এই SOS ওই বিমান থেকে একবার এয়ার ট্রাফিক কন্ট্রোলে আসে, তারপর সমস্ত সংযোগ হারিয়ে যায়। প্রথম কথা যে এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন, এটা মানে কি বিপদ সংকেত তো বটেই, শেষ বিপদ সংকেত, এবং এই যাবতীয় ডিটেলস এয়ার ট্রাফিক কন্ট্রোলে যা আছে তা থেকে বিমান কেন দুর্ঘটনাগ্রস্ত হলো তার কোনো সেদিকে আলোকপাত করা সম্ভব? নমস্কার সবাইকে। আজকের এই অত্যন্ত দুঃখজনক ঘটনায় নিহত যাত্রী এবং মানুষ যারা মাটিতে ছিলেন তাদের পরিবারকে আমার তরফ থেকে আন্তরিক সমবেদনা। আপনি যেটা বলছেন, হ্যাঁ, যখন কোনো বিমান দুর্ঘটনা ঘটে তার যে ইনভেস্টিগেশন একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ডাটা। একদম, সেই জন্য সমস্ত কিছু রেকর্ডেড হয়, সেটা শুধু ভয়েস কমিউনিকেশন নয়, অন্য ডাটা যেগুলো ডিজিটাল, এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই লিড পাওয়া যায়। কারণ পাইলট যদি আগে কিছু হিন্টস পায় যে এই ধরনের সমস্যা সে ফেস করছে, সবার আগে সে যাকে কনভে করে সে হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল, এবং এরা দুজনেই হচ্ছে দে আর এক্সপার্ট টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। পাইলট যেমন যে কোনো এমার্জেন্সি সামলানোর জন্য তাকে একটা পিরিয়ডিক্যাল ট্রেনিংয়ের মধ্যে যেতে হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোলও তাই। এইসব এমার্জেন্সিতে চিন্তা ভাবনা করে কাজ করার সময় থাকে না, সেট প্রসিডিওর এবং সেগুলোর পিরিয়ডিক্যাল ট্রেনিংয়ে যেতে হয়। তো কাজেই এটা একটা লিড দেয়। আর 2 নম্বর হচ্ছে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলে আজকাল যেসব অত্যাধুনিক যন্ত্র ইউজ হয় সেখানেও আমরা প্রচুর ডাটা পাই, যে ডাটা অ্যাপার্ট ফ্রম ব্ল্যাক বক্স যেটা আপনি বলছেন আগে, যেখানে ফ্লাইট ডাটা রেকর্ডার যার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট সেগমেন্ট, আমাদের এখানেও সেই ডাটাগুলো থাকে। আমরা এগুলোকে অ্যানালিসিস করি, সেটা ইনভেস্টিগেশনে একটা বড় সাহায্য করে। আর মেডে কল হচ্ছে লাস্ট রিসর্ট, মানে যখন এভরিথিং ইজ আউট অফ হ্যান্ড, দ্য এয়ারক্রাফট অ্যান্ড ইটস, মানে টেকনিক্যালি আমি যদি বলি, the aircraft and its occupants are in imminent danger, তখনই মেডে কল দেওয়া হয়। তার আগের স্টেজেও অন্য আছে প্যান প্যান, মানে অ্যাটেনশন ড্র করার জন্য প্যান প্যান বলে এই করা হয়। মেডে কল দিলে আমাদের তরফ থেকে যেটা করা হয় সেটা হচ্ছে তখন কনসেন্ট্রেটেড অ্যাটেনশন ওই এয়ারক্রাফটের দিকে থাকে, এবং সেখানে মানে পার্টিকুলারলি ওই এয়ারক্রাফটটাকে হ্যান্ডেল, আমি নিজের অভিজ্ঞতা থেকেও জানি যে একটা হ্যান্ডেল করার জন্য একজনই কন্ট্রোলার, আদারওয়াইজ একটা কন্ট্রোলার হয়তো অ্যাট এ টাইম এমনও হয়েছে 30টা 40টা 50টা এয়ারক্রাফট কন্ট্রোল করে, কিন্তু ওই কল হয়ে গেল মানে ইটস এ আনডিভাইডেড অ্যাটেনশন টু দ্যাট কন্ট্রোলার। মানে সেখানে যদি দরকার হয় অ্যাডিশনাল কন্ট্রোলার ডিপ্লয় করে অন্য ফ্রিকোয়েন্সিতে নিয়ে গিয়ে যাতে অন্য কেউ ডিস্টার্ব না করতে পারে, তো সেটা আমাদের তরফ থেকে করা হয়। আর আমি আসবো আবার, আমি দ্রুত একবার সরাসরি যোগাযোগ করতে পেরেছি সুমন্ত রায় চৌধুরী, এয়ার ইন্ডিয়ার দীর্ঘ দিনের পাইলট, তার সঙ্গে। সুমন্তবাবু, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো, হোয়াটস ইউর টেক অন দিস? আপনার এতদিনের অভিজ্ঞতা, নমস্কার, আপনার কি মনে হচ্ছে এই ভিডিও ইত্যাদি দেখে যে কোথায় সমস্যা? নানা থিওরি একটার পর একটা সামনে আসছে, কি মনে হচ্ছে, কি হতে পারে বলে মনে হচ্ছে? দেখো সুমন, খুবই মর্মান্তিক, এবং এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইনসিডেন্টস হয়েছে আজকে, এবং এটা খুব দুর্ভাগ্যজনক। নর্মালি টেক অফে এরকম ইনসিডেন্টস হয় না,
কিন্তু আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে 500 ফুটে ইঞ্জিন ফেলিয়ার হোক বা যে কোনো মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ফেলিয়ার হোক, এটা এক্সপেক্ট করা যায় না ফ্রম এয়ারক্রাফট অ্যাজ নিউ অ্যাজ ড্রিমলাইনার, যার বয়স মাত্র 10 থেকে 15 বছরের মধ্যে। এবং আমি মনে হচ্ছে আমার আনুমানিক যেটা প্রাথমিকভাবে যা বুঝতে পেরেছি যে ইঞ্জিন ফেলিয়ার হয়েছে, ওয়েদার সিঙ্গেল ইঞ্জিন ফেলিয়ার আর মাল্টিপল ইঞ্জিন ফেলিয়ার, এবং কি কারণে হয়েছে সাজেস্ট করা হচ্ছে যে বার্ড ইনজেকশন হয়েছে। এটা হতে পারে, নাও হতে পারে, তবে এটা হচ্ছে সাবজেক্ট টু ইনভেস্টিগেশন করেই বোঝা যাবে যে এটা কেন হলো। কিন্তু আমার আশ্চর্য হচ্ছে যে আমাদের টেক অফ ফানেল এবং অ্যাপ্রোচ ফানেলে এই যে বসতি গড়ে উঠেছে, এটা কি করে সরকার অ্যালাউ করলো যাতে দের ইজ নো এসকেপ। আমাদের কলকাতা এয়ারপোর্টে সেম প্রবলেম আছে। আজকে যদি এমার্জেন্সি হয়, নিউ টাউন বা রাজারহাটের উপরে এসে ভেঙে পড়বে, তাও হয়তো ইকো পার্কে এমার্জেন্সি ল্যান্ডিং করতেও পারে, সেখানেও মানুষ মরবে। আর যদি নিউ টাউন সাইড থেকে টেক অফ করে তাহলে মধ্যমগ্রাম বা বারাসতের উপরে ভেঙে পড়বে। কিন্তু ওদিকে একটু রাহত হচ্ছে যে ওখানে মাঠ ঘাট আছে, সেখানে গিয়ে এমার্জেন্সি একটা ল্যান্ডিং করতে পারে। এখানে সেটা সম্ভব ছিল না। সুতরাং অত কম হাইটে 400-500 ফুটে ইঞ্জিন ফেলিয়ার হওয়ার পরে ওর কোনো বাঁচার রাস্তাই ছিল না। এক করতে পারতো যে ইমিডিয়েট টার্ন ব্যাক টু দ্য রানওয়ে টু দি এয়ারপোর্ট, কিন্তু এত কম হাইটে দ্যাট ওয়াজ নট পসিবল। অর্থাৎ ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনার কথা থেকে আমি খুব একজন লেম্যান হিসেবে যেটা মনে হচ্ছে যে ভারতবর্ষের অধিকাংশ এয়ারপোর্ট তো কলকাতা সমেত এ তো ডেড ট্র্যাপ। কেন ডেড ট্র্যাপ বলছি, তার কারণ যদি ধরুন বার্ড হিট হয়, অত্যন্ত এইখানে যেখানে দুর্ঘটনাটা ঘটেছে আহমেদাবাদের ঘনবসতিপূর্ণ একদম ঘিঞ্জি এলাকা, মেকলিনগর জায়গাটার নাম, একদম কোনো মাঠ তো নেই, পরের পর বাড়ি। কিন্তু এই একই রকম ভৌগোলিক অবস্থান তো ভারতবর্ষের নর্থ ইস্টের বেশ কয়েকটা বিমানবন্দরকে যদি আমি বাদ দিই, অধিকাংশ বিমানবন্দর মানেই হচ্ছে হয় শহরের একেবারে মধ্যে আর নয়তো খুব ক্লোজলি শহর সংলগ্ন। আমি বলছি শুধু ধরুন কলকাতায় আপনি যথার্থ বলেছেন, নিউ টাউন হওয়ার আগেও আমার মনে আছে কেষ্টপুর, বাগুইহাটি থেকে মধ্যমগ্রাম একদম ভিআইপি রোড, যশোর রোড ধরে একটার পর একটা বাজার। আমার মনে আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 90s থেকে তৎকালীন রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল যে এই বাজারগুলোকে খোলা বাজার করা যাবে না, বন্ধ বাজার করুন। তার কারণ প্রচুর পাখির উপদ্রব হচ্ছে, বাজার থেকে খুব স্বাভাবিকভাবেই পাখির ঝাঁক উঠছে। আমি বলছি যে এটা কলকাতা তো বটেই, কলকাতা বিমানবন্দর যদি এটা পাখির কারণে হয় তাহলে এই ঝুঁকি তো প্রতিদিন, এই যে অসংখ্য বিমান কলকাতা বিমানবন্দর নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে উঠছে আর নামছে, প্রত্যেকটা বিমানের একই রকম বিপদ প্রতি মুহূর্তে থেকে যাচ্ছে। ক্যাপ্টেন রায়চৌধুরী। অ্যাবসলিউটলি সুমন, আমি তুমি জানো কিনা জানি না, আমি এদেরকে সাজেস্ট করেছিলাম নয়েজ অ্যাবেটমেন্ট প্রসিডিওর ফলো করার জন্য। এটাতে হতো কি, এটা ব্যাংককে এবং অনেক এয়ারপোর্টে ফলো করে, এটাতে নয়েজের যেরকম একটা রিডাকশন হয় ফর পিপল অন দ্য গ্রাউন্ড, এটা স্টিপ ক্লাইম্ব হয় টু অ্যাভয়েড বার্ডস। এটা আমি অনেকবার লেখালেখি করেছি, তাতে এরা অবলম্বন করেনি। আচ্ছা, দ্বিতীয়, তুমি হয়তো জেনে থাকবে যে দ্বিতীয় এয়ারপোর্ট এটা করার চেষ্টা করা হয়েছিল এই ঘন বসতি থেকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু সেটাতেও কোনো অগ্রসর হয়নি। এবং এটাও তুমি জেনে রাখবে, বেহালা এয়ারপোর্ট, তার একটা রানওয়ে ইজ ব্লকড বাই টল বিল্ডিংস and it can be only used for helicopter operations. Fixed wing aircraft operate করতে পারে না। কিন্তু এই স্টেজ পর্যন্ত কেন আসবে, এই স্টেজ পর্যন্ত কেন আধিকারিকরা আসতে দেবে? আমি নিজে মিটিং করেছি অথরিটির সঙ্গে এয়ার ইন্ডিয়ার হয়ে ফর অ্যাভয়েডিং বার্ড স্ট্রাইক। ওরা চেষ্টা করেছে অনেক ওদের নিজের তরফ থেকে, পুলিশদের ডেকে, মিউনিসিপ্যালিটি লোকদের ডেকে, কিন্তু বসতি অ্যাভয়েড করা যায়নি। এবং তার জন্য হয় কি, ময়লা ফেলা হয়, পাখিরা আসে, তার জন্য বার্ড ইনজেকশন হয়। অনেক ইনসিডেন্ট কমে গেছে যদিও, কিন্তু এখনো হচ্ছে। এবং এখানে কলকাতা এয়ারপোর্টে যদি এরকম ভাবে হয়, তাহলে শুধু এয়ারক্রাফটে যারা বাঁচবে তারা তো কেউ বাঁচবে না, মাটিতে অসংখ্য লোক মারা যাবে।
এবং খুব দুর্ভাগ্যজনক যে কেউ এটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করে না বা কেউ এ নিয়ে মাথা ঘামায়। আর এটা নিয়ে জরুরি বৈঠক করা উচিত এবং এয়ারপোর্টটাকে এই অ্যাপ্রোচ ফানেল আর ল্যান্ডিং ফানেলটাকে এগুলোকে পরিষ্কার করা উচিত এবং টেক অফের পাতে ওই যে চিনার পার্কে যত হোটেল আছে সব অল রেস্টুরেন্টস আর দেয়ার, সব মানে অ্যাট্রাক্ট বার্ডস। এবং মধ্যমগ্রাম বারাসাত সাইডে একই জিনিস, একদম সেখানে হাই রাইজ বিল্ডিং উঁচু উঠে যাচ্ছে এবং তাতে রিস্ট্রিকশন করার চেষ্টা করে এয়ারপোর্ট অথরিটি, কিন্তু দেয়ার হ্যান্ডস আর টাইট। অর্থাৎ আপনি বলছেন এই একই রকম সিচুয়েশন এইখানেও, একদিকে বহুতল একটার পর একটা কার্যত ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এবং একেবারে এয়ারপোর্ট সংলগ্ন কাছাকাছি এলাকায় এক, আর দুই হচ্ছে যে সমস্যা আপনি অন্তত 10 বছর ধরে বলে আসছেন। আমার মনে আছে যে লেট 90s থেকে চিঠি চালাচালি, বছরে কতগুলো চিঠি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে রাজ্য সরকারের কাছে, যেহেতু আমার জানা নেই যে বাজারগুলো এইভাবে করা যাবে না, যদি বাজার করতেই হয় ওপেন মার্কেট চলবে না, বারবার এই জিনিস হয়েছে, তার কারণ ওই পাখির সমস্যা। অর্থাৎ এই যে দুটো আশঙ্কার বিষয় রয়ে গেছে সে দুটো আমাদের কলকাতা বিমানবন্দর একই রকম বিপজ্জনক এবং একই রকম এখানেও প্রাসঙ্গিক এই আতঙ্ক, তাই তো? একই। এবং এদের টেক অফ, আমাদের যে বলে টেক অফ পাথ বা ল্যান্ডিং পাথ, এটা কোনো পরিষ্কার করে খালি করে রাখা হয়নি, যার ফলে হচ্ছে কি কোনো ইনসিডেন্ট হলে ওই বাড়িগুলোর উপরে ভেঙে পড়বে, ওই হোটেলগুলোর উপরে ভেঙে পড়বে। তাতে যেরকম এখানে হয়েছে, আহমেদাবাদে যেরকম হয়েছে, কলকাতার সেম জিনিস, ইটস ওয়েটিং টু হ্যাপেন, শুধু সময়ের অপেক্ষা, আর কিছু না। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন রায়চৌধুরী, মারাত্মক আশঙ্কার কথা বললেন আপনি। আমার পরের প্রতিবেদন এইখানে, তারপর আমি আরেকটা অংশে আলোকপাত করার চেষ্টা করব, সেটা হচ্ছে মেনটেনেন্স। কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে ওই 5 মিনিট, ওই দুঃস্বপ্নের অভিশপ্ত 5 মিনিট এবং ওই 600 ফিট ওপরে উঠে তারপর বিমানের ভেঙে পড়ার মধ্যে টাইমলাইনটা ঠিক কি ঘটলো ওই 5 মিনিটের মধ্যে দেখুন। কেউ যাচ্ছিলেন জরুরি কাজে, কেউ বেড়াতে, আবার কেউ হয়তো ভারত ভ্রমণের সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরছিলেন। আর পাইলটদের লক্ষ্য ছিল নির্বিঘ্নে শয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া। গুজরাট থেকে ব্রিটেন, আহমেদাবাদ বিমানবন্দর থেকে গ্যাটউইক বিমানবন্দর, 9 ঘন্টার দীর্ঘ যাত্রাপথ শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডে। ওরা মাত্রই শেষ হয়ে গেল সবকিছু। आने के बाद देखा कि पूरा मलबा बिखरा हुआ, आग लगी है, पूरा धुआं गुबारा है, कुछ भी दिखाई नहीं दे रहा। ডিজিসির তরফে জানানো হয়েছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ধ্বংস হয়ে যাওয়া এই বিমানে ছিলেন মোট 242 জন। তাদের মধ্যে 2 জন পাইলট এবং 10 জন কেবিন ক্রু। ডিজিসি সূত্রে খবর, বিমানে ভারতীয় যাত্রী ছিলেন 169 জন, 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডার নাগরিক ও 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন। There are, I understand, several foreigners also. Those updates you will receive from the relevant departments, Ministry of Civil Aviation, Air India and others. আহমেদাবাদ ব্রিটেন এটা অত্যন্ত ব্যস্ত রুট। ড্রিমলাইনার অত্যাধুনিক বিমান, বয়সও ছিল মাত্র 11 বছর। বিমানটি চালাচ্ছিলেন যিনি, সেই পাইলটও ছিলেন অভিজ্ঞতা সমৃদ্ধ। সূত্রের খবর, পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালের 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো পাইলট ক্লাইভ কুন্ডার বিমান চালিয়েছেন 1100 ঘন্টা। তাহলে প্লেন ভেঙে পড়ল কি করে, কি কারণ? সূত্রের খবর, বিমান ভেঙে পড়ার আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপদ বার্তা পাঠিয়েছিল। পাইলটের কাছ থেকে বিপদ বার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে, কিন্তু আর সাড়া দেয়নি তারা। তারপরই বিমান ভেঙে পড়ার খবর জানা যায়। You declare Mayday যখন অনেক সিচুয়েশনে এনিথিং ইন দ্য এয়ারক্রাফট, whenever it goes wrong, that you need immediate help, you will have to declare Mayday. ধরুন ফিউল এমার্জেন্সি হতে পারে, বা ইলেকট্রিক্যাল এমার্জেন্সি হতে পারে, বা ইঞ্জিন রিলেটেড এমার্জেন্সি হতে পারে, আরও অনেক কিছু আছে ইন সিনারিওস where you will need yourself to act immediately and ATC to act immediately and the ground forces to act immediately so that the airspace can be cleaned for you. দুর্ঘটনার পর আহমেদাবাদ পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, আহমেদাবাদের এই বিপর্যয়ে আমি হতবাক ও দুঃখিত। হৃদয় বিদারক ঘটনা, বলার কোনো ভাষা নেই। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনা হৃদয় বিদারক। নিহত যাত্রী এবং ক্রুদের পরিবার যে যন্ত্রণা এবং উদ্বেগ অনুভব করছে তা অকল্পনীয়। এই অবিশ্বাস্য কঠিন মুহূর্তে তাদের প্রত্যেককে সমবেদনা জানাই। দুর্ঘটনায় ইংল্যান্ডের বহু নাগরিকের মৃত্যু হওয়ায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত লন্ডনমুখী বিমানে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন। প্রতি মুহূর্তে ঘটনার খবরাখবর নিচ্ছি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। বিমান বিপর্যয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখন আমি যে অংশটায় আসবো সেটা প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত, যাদের কোনো না কোনো কারণে বিমান সফর করতে হয়। তার কারণ সেটা মেনটেনেন্স, জানিয়ে অভিযোগের অন্ত নেই। এবং এই বিমান নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সত্যিই চেক করে দেখার এখনও সময় পাইনি। সম্পূর্ণ অন্য রাজ্যের বাসিন্দা, গোটা দেশে তার ভিডিও ভাইরাল হয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। কেন? তার কারণ এই যে বিমানটি, এটি গতকাল দিল্লি থেকে প্যারিস গেছিল, প্যারিস থেকে দিল্লি এসেছে, দিল্লি থেকে তারপর আহমেদাবাদ এসছে, আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। একেবারে এই হচ্ছে তার 24 ঘন্টার যাত্রাপথটা। আকাশ বৎস নামে এক ব্যক্তি, তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তার বক্তব্য যে এই যে দিল্লি থেকে আহমেদাবাদ এই বিমানটা এসেছে, সেই বিমানে তিনি ছিলেন এবং মেনটেনেন্স নিয়ে তার অভিযোগ, তিনি ভিডিও করেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে পাঠাবেন বলে। তিনি স্পষ্ট বলছেন ওই ভিডিওতে, আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে টেক অফের ঠিক 2 ঘন্টা আগে এই বিমানে আমি দিল্লি থেকে আহমেদাবাদ আসি। আসার সময় বিমানে বেশ কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পাই। এয়ার ইন্ডিয়াকে জানানোর জন্য এই ভিডিওটা করি। আমার কাছে কিছু তথ্য আছে, আমার সঙ্গে যোগাযোগ করুন। আবার বলছি, এই ভিডিও আমরা ভেরিফাই করতে পারিনি, কিন্তু আপনাদের দেখাবো। তার কারণ একেবারে স্পষ্ট, যে ছবিগুলো তিনি তুলে ধরেছেন, এই ছবিগুলো কিন্তু খুব অচেনা ছবি নয়, এমন কিছু নয় যে আমাদের চমকে উঠতে হবে। বরঞ্চ যারা নিয়মিত আমরা বিমান সফর করি, প্রায়ই এই ধরনের একটা অভিজ্ঞতার মুখোমুখি আমাদের হতে হয়। এর সঙ্গে পুওর মেনটেনেন্স বা নিম্নমানের মেনটেনেন্সের কোনো যোগ আছে কিনা সেটা নিশ্চয়ই যারা তদন্ত করছেন তারা বিচার করে দেখবেন। আমি সবার আগে আপনাদের সামনে আকাশ বৎস নামে ব্যক্তির সেই ভিডিও করা পোস্টটাকে রাখব। We are almost about to taxi, but this AC is not working. Look at everyone, and it's so many people, they are using these magazines. AC is not working at all. And as usual, your TV screens are also not working. Neither this button for calling the cabin crew, nothing is working. Nothing, not even the light is working. See, is this what you are providing? And as usual, that is why Air India is considered as one of the worst airlines in the world. AC is still not working, and today it is very, very, very hot in Delhi. See, and it's a Dreamliner 787. See, I'm sweating like hell. And we are here for the last 15 minutes, nothing happening. Remote isn't working, nothing is working. আবার বলছি, এই ছবিটা কিন্তু নতুন কিছু নয়। এই অভিজ্ঞতা নিঃসন্দেহে নিয়মিত আমরা যারা বিমান পরিষেবা ব্যবহার করি প্রত্যেকের অভিজ্ঞতা। এবং আমার মনে আছে ডক্টর কুণাল সরকার নিশ্চয়ই একমত হবেন যে ড্রিম লাইন ফ্লাইট হলে আমার শ্লাঘা, যাত্রী হিসেবে শ্লাঘা বোধ হতো। ব্রিটিশ এয়ারওয়েজের যে ওই ওভারনাইট ফ্লাইটটা ছিল ডিরেক্ট কলকাতা টু লন্ডন, মানে সেই সময় এই ধরনের বিমানে যাওয়াটা একটা মানে প্রেস্টিজ ইস্যু ছিল। আজকে কুণালদা এই ছবিটা এই জন্য খুব অস্বাভাবিক লাগছে না। দেখুন, টিভি স্ক্রিন চলছে না, ফ্লাইট এন্টারটেনমেন্ট কাজ নাই করতে পারে, কিন্তু যাত্রী দরদর করে ঘামছেন, এটা তো বিলাসিতা নয়,
এসি চলা না চলাতা এবং যে বাকি জিনিসগুলো দেখালেন সেটা একদম পরিষ্কার মেনটেনেন্সের অভাব। কোথাও কি মেনটেনেন্সের ব্যাপারে সমস্ত বিমান সংস্থার আরও সতর্ক হওয়া উচিত? দেখো, আমাদের চিন্তা করতেই হবে সুমন। প্রথমত একটা কথা বলি যে সবথেকে মর্মান্তিক শব্দটা হলো, কল্যাণবাবু বলছিলেন না মে ডে, তো আমরা মনে করি মে ডে কথাটার মানে ডে ইন মে। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ভাষায় সেটা একটা আর্তনাদ, সেটা একটা কাকুতি মিনতি। কথাটার মানে হলো আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, সো হেল্প মি ইন মাই লাস্ট মোমেন্টস। তো দুর্ভাগ্যবশত করা গেল না, করতে পারলাম না। ভারতবর্ষে বর্তমানে বলা হয় যে ভারতবর্ষের যে উন্নতি, হোয়াট এভার আমাদের প্রগতি হচ্ছে, সারা ভারতবর্ষে এখন প্যাসেঞ্জার সেক্টরে অ্যাবাউট 750 থেকে 660-70টা প্লেন আছে, 103খানা এয়ারপোর্ট আছে। তো তাতে আমাদের এই নাভিশ্বাস উঠে গেছে। আমরা এইম করছি যে আমাদের আগামী 3-4 বছরের মধ্যে 2500 থেকে 3000 প্লেন হবে এবং হয়তো আরও 25-30টা এয়ারপোর্ট বাড়বে। তো তাই যদি হয়, এখনই যদি আমাদের মেনটেনেন্স করতে আমাদের এত হাঁকপাকানি হয়, এত প্রশ্ন ওঠে, তাহলে প্রশ্ন হলো ওয়্যার ইজ দ্য ফিউচার? আমরা আমাদের এয়ারপোর্ট সিকিউরিটি এবং যেটা ভদ্রলোক দেখালেন তোমার ভিডিওতে, যে যাত্রী হিসেবে আমাদের বিরক্তি হয়। এখন এয়ার ইন্ডিয়ার সঙ্গে দেশের নাম জুড়ে আছে। তুমি নিশ্চয়ই কিছুদিন আগে দেখেছো এয়ার ইন্ডিয়ার একটা প্লেনে 4টে টয়লেট খারাপ না 3টে টয়লেট খারাপ নিয়ে সে সাংঘাতিক সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে কথাবার্তা হয়েছিল। তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য বেসিক মেকানিক্যাল মেনটেনেন্স, এইটা নিয়ে একটা প্রশ্ন আছে। আজকে আপনারা আমার চাইতে অনেক বেশি বলতে পারবেন। এখন একটা প্রশ্ন উঠছে যে ডিউরিং দ্য টাইম অফ ক্র্যাশ ল্যান্ডিং গিয়ার ডাউন ছিল কেন? ওয়াই ওয়াজ দ্য ল্যান্ডিং গিয়ার ডাউন? দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। সেকেন্ড একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের উইং ফ্ল্যাপ পজিশন এই প্লেনটার যখন ক্র্যাশ করছে তখন উইথ দ্য ল্যান্ডিং গিয়ার ডাউন উইং ফ্ল্যাপ পজিশন নিয়ে প্রশ্ন উঠছে। আর আরেকটা কথা, আমরা জানো তো যেটাকে 600 ফিট বলছি, আহমেদাবাদ ইটসেলফ ইজ অ্যান অল্টিটিউড অফ 200 ফিট। তো তুমি যদি 600 থেকে বাদ দাও, মাত্র 450 ফিট প্লেনটা অ্যাকচুয়ালি উঠেছিল, আর ওর হাতে মাত্র লেস দ্যান 1 মিনিট টাইম ছিল। যে যদি গ্র্যাভিটিতে ও ফল করতো, ও 1 মিনিটের মধ্যে মাটিতে এমনিতেই পড়ে যাবে। সো দ্য পুয়ার পাইলট, যদি তার বার্ড স্ট্রাইক হতো, প্রপালশন ফেলিয়ার হতো, ইঞ্জেকশন ফেলিয়ার হতো, তাদের কাছে হার্ডলি দে হ্যাড এনি টাইম টু রিয়্যাক্ট। 2010 সালে এ বেচারা তো এর তো একেবারে মানে ভস্মীভূত হলো ক্র্যাশ হয়ে। এই 2010 সালে ডাবল বার্ড স্ট্রাইক হয়েছিল, আপনি জানবেন, হাডসন রিভার ক্র্যাশে। একদম, হ্যাঁ, হাডসন নদীতে ল্যান্ড করেছিল। হ্যাঁ, কপাল ভালো ছিল যে নদীতে বেলি ল্যান্ডিং করেছিল। আর আরও ভালো ছিল যে উইদিন 20-25 মিনিটস অ্যাম্বুলেন্স সবাইকে ইভ্যাকুয়েট করেছিল এবং তারপর একটা সুপারহিট সিনেমা তৈরি হয়েছিল এই ব্যাপারটা নিয়ে। তো এ বেচারার হাতে নদী টদী সামনে কিছু ছিল না। বাট সার্টেন ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যেটা মেনটেনেন্স নিয়ে আসছে, যে নিশ্চয়ই দেশকে এগোতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। তো 750 এয়ারক্রাফটে যদি এই অবস্থা হয়, এখন তুমি কথায় কথায় শুনবে যে এয়ার ইন্ডিয়ার এখনও 150 প্লেন ডেলিভারি বাকি, ইন্ডিগোর এখনও 200 এয়ারক্রাফট ডেলিভারি বাকি। এর সঙ্গে যদি কিছু এয়ারপোর্ট আমরা জুড়ে দিই, তো আপনাদের কাছেও প্রশ্ন রইল সাধারণ মানুষ হিসেবে যে ডু উই হ্যাভ দ্য মেনটেনেন্স মেন্টালিটি? হ্যাঁ, আমরা এয়ারপোর্টের কথা বাদ দিন, আমরা এয়ারপোর্টের বাইরের জমিটাও খালি করতে পারছি না। একদম, আমরা পারলে বাজারের মধ্যে এয়ারপোর্ট করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক, একদম। সেইখানে ওয়্যার ইজ দ্য ফিউচার? আর একটা পয়েন্ট বলবো যেটা আপনাদের কাছে কোয়েশ্চেন থাকবে, যে দেখুন 787-কে খানিকটা ওই টাইটানিকের ট্যাগ ছিল, অ্যান্ড শিপ নেভার সিঙ্কস। তো ওই আজকের আগে 787-এর এবছরে অলরেডি 16টা প্লেন ক্র্যাশ হয়ে গেছে। আই থিঙ্ক দ্য ইয়ার 2025 হ্যাজ সিন 16 প্লেন ক্র্যাশেস। 2024-এ 35টা মেজর এয়ার ক্র্যাশ হয়েছিল। তো 2025 প্রায় একই স্পিডে এগোচ্ছে। তো ডেফিনেটলি সারা পৃথিবীর মানুষকে চিন্তা করতে হবে উইথ দিস অ্যামাউন্ট অফ কন্ট্রোল। আর বোয়িং কিন্তু খুব একটা অ্যাক্সিডেন্ট সেফ এয়ারক্রাফট নয়। 737 ম্যাক্সের প্রচুর প্রশ্ন ছিল। 737-এর ম্যাক্সের 2-3টে বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্দোনেশিয়ায় হয়েছে, লায়ন্স এয়ারে হয়েছে, আরেকটা কাদের হয়েছে।
তো নিশ্চয়ই যেটা সুমন বলল যে অ্যাজ ভেরি অর্ডিনারি পিপল আমাদের যাদের যেতেই হয়, যাতায়াত করতেই হয় মাঝে মধ্যে, যে ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক, মেনটেনেন্স বেটার হচ্ছে কিনা, সেফটি ইমপ্রুভ করছে কিনা, আর আমরা আমাদের প্রোগ্রেসের সঙ্গে সঙ্গে আমরা মেনটেনেন্স এবং সেফটি স্ট্যান্ডার্ডগুলো মিট করতে পারছি কিনা, এটা কিন্তু আজকে ইজ আ ভেরি ট্র্যাজিক রিমাইন্ডার। মানে আমরা চাই না, মানে এরকম রিমাইন্ডার কেউ চায় না, বাট দিস ইজ মানুষকে প্রাণ দিয়ে তার মূল্য দিতে হলো। কুণালদা যে ফিল্মটার কথা বললেন 2016 সালে, সেই ফিল্ম স্যালি, টম হ্যাঙ্কস, যেখানে ওই হাডসন নদীর ওপর বেলি ল্যান্ডিং করতে হয়েছিল বিমানকে। কিন্তু আমি এখান থেকে উইথ আ ভেরি সিরিয়াস নোট ক্যাপ্টেন ভৌমিকের কাছে আসব, যে আমি যদি শুধু আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিসংখ্যান দিই, 2018-তে 53টা এই পাখির সঙ্গে ধাক্কার ঘটনা ঘটেছে। 2019-এ সংখ্যাগুলো প্রত্যেকে লক্ষ্য করুন, 2019-এ 40টা, 2020-তে সেটা বেড়ে দাঁড়ালো 57টা, 2021-এ 49টা, 2022-এ 39টা, 2023 সালে 81টা। অর্থাৎ এই পাখির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে, এবং উই আর থ্যাঙ্কফুল টু ইউ পাইলটস যে আপনারা তৎসত্ত্বেও দুর্ঘটনা থেকে বাঁচাচ্ছেন। কিন্তু এইটা তো নর্মস হতে পারে না। মানে আমার প্লেন উড়বে, যাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, পাইলটরা সেফলি পৌঁছে দেবেন, কিন্তু দেখা যাচ্ছে এতগুলো সংঘর্ষের ঘটনা, মানে এটাই নিয়ম, এটা আর ব্যতিক্রম নয়। তো আপনারা পাইলটরা কি মনে করছেন, এ তো মানে যদি এটা বার্ড হিট হোক বা না হোক, এটা তো একটা ভয়ঙ্কর প্রবলেমের দিকে আমরা যাচ্ছি। Absolutely, we have air safety department in airline itself. So time to time restriction is like you have only option complain kora, report to the controllers, otherwise report to safety department. আমরা জেনারেলি এটা করেই থাকি। নাও situation is such, like he started, even Captain Shumanto said, like এটা ক্যালকাটা very easy visibility if you notice, like ক্যালকাটাতে যেন উনি বলছিলেন যে আপনি রাজারহাটের ডাইরেকশন থেকে টুয়ার্ডস নর্থ ডাইরেকশনে টেক অফ করেন, তো আই মিন দক্ষিণেশ্বরের দিকে হেডিং করে ক্যালকাটা এয়ারপোর্টে, জাস্ট গিভিং সিম্পল এক্সাম্পল। তো আর্লিয়ার আমাদের যে ডাম্পিং জোনটা ছিল এখানটায়, তো নাও দে হ্যাভ রিমাইগ্রেটেড towards Belguria Expressway, which is the 3 nautical mile from the runway, and government itself has done all this. So now we have a safety area mechanism for only 2000 feet altitude, 25 nautical mile required for any kind of emergency handling. So now if you have created by administrations the dumping zone, it is not like a bird. Now dumping zone a vulture ashe. Vulture is like at least 28 pounds ojon hoy, ekta vulture 6.5 kg 7 kg ojon. So if you hit with vultures, so there's no chance to save your engines, because engines to shudhu vulture eshe attack kore dile erokom noy, because engine is running a high velocity, because 40,000 pound thrust থেকে 70,000 kilo thrust এ থাকে। Any small piece of stone can create havoc things actually. So now actually it total বলে তো gross call নিতে হবে, because since he has already noted, because we are expanding our aviation and we are trying to connect small cities also. So agar expansion number of aircraft heading towards 2,000-3,000 numbers by 2030, so obviously a safety mechanism, and not only on papers, it has to be followed actually. Now a lot of time in Calcutta I have noticed we are generally landing on 01 left, there's a runway, there's a lot of problem. He knows that landing on approach on that runway was little bit difficult. Qatar Airways done a lot of time go around, they reported unsafe to land. And if I am not mistaken, a lot of time they discontinued landing on that runway. They don't operate flight. Two. Actually, runway. আমি দ্রুত একবার আপনাদের, আমি প্রথম এই অনুষ্ঠান শুরু করেছিলাম যে রাখে হরি মারে কে বলে, তার কারণ একজন এই 250 জনের মৃত্যু সত্ত্বেও বেঁচে গেছেন এবং প্রায় অক্ষত অবস্থায়, সামান্য আহত হয়েছেন, কিন্তু মারে হরি রাখে কে। আবার বলছি, জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজের ক্যান্টিনে খাওয়া দাওয়া করছিলেন, হোস্টেলে ছিলেন, হঠাৎ আকাশ থেকে এবং দেয়াল ফুঁড়ে একটা বিমান নেমে এলো। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা জুনিয়র ডাক্তার যাদের আমরা হারিয়েছি 7 এবং অন্তত 50 জন আহত। দেখুন, ভেঙে গুড়িয়ে গেছে দেওয়াল,
ছড়িয়ে ছিটিয়ে আসবাবপত্র, ভেঙে চুরে পড়ে রয়েছে চেয়ার টেবিল। বৃহস্পতিবার দুপুরে আর 5টা দিনের মতো এখানে বসে খাবার খাচ্ছিলেন হস্টেলের পড়ুয়ারা। মুহূর্তের মধ্যেই সব তছনছ। 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হস্টেলে মুখ থুবড়ে পড়ল AI-171 বিমানটি। पर प्लेन का मलबा जो है वो अभी भी फंसा हुआ है। हालांकि अलग अलग एजेंसियों की ओर से वो चेक किया जा रहा है कि यहाँ पर अभी भी कुछ डेड बॉडीज़ है वो मिली है कि नहीं, क्योंकि यहाँ पर बताया जा रहा है कि 7 जितने डॉक्टर्स हैं वो जब ऊपर मैस में खाना खा रहे थे तो उन लोगों की इस पूरी घटना के चलते उन लोगों की डेथ भी हो चुकी है। रेजिडेंशियल बिल्डिंग है जो सरकारी बना रखा है, रहते हैं लोग, वो दोनों बिल्डिंग में लोग रहते हैं, वो 100% हुई होगी। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে মেরে কেটে 1.5 কিলোমিটার দূরে বিজে মেডিকেল কলেজের হস্টেল। দুপুরে আবাসিকদের অনেকেই খেতে বসেছিলেন, তখনই আচমকা ক্যান্টিনের দেওয়াল ফুঁড়ে ভিতরে ঢুকে যায় বিমানের একাংশ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল, তছনছ হয়ে যায় গোটা ক্যান্টিন। मेरा लड़का है ना, वो ब्रेक पड़ा था खाने का, तो हॉस्टल में खाने गया था इधर, हॉस्टल में ही प्लेन क्रैश हुआ, पर मेरे लड़का को कुछ हुआ नहीं। बात हुई मेरी, लड़का बोला है कि मैं अच्छा दूसरे माल से कूदा था ना तो थोड़ा सा नहीं लगा है, ऐसा बोला है मेरे को। এই যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। আচমকা এইভাবে মৃত্যুর পরোয়ানা নেমে আসবে তা ভাবেননি কেউ। बीजे मेडिकल कॉलेज के जो स्टूडेंट्स के MBBS स्टूडेंट्स का हॉस्टल था वहाँ पर डैमेज हुआ है, और जो सुपर स्पेशलिटी ब्लॉक है जहाँ पे सुपर स्पेशलिस्ट डॉक्टर्स रहते हैं उस रेसिडेंशियल ब्लॉक में डैमेज हुआ है। MBBS स्टूडेंट्स लंच के समय होने के कारण वहाँ पर काफ़ी मौजूद थे, और करीब 50 लोगों के घायल होने की खबर हमें आई है, और करीब 5 लोगों को अभी तक आइडेंटिफाई नहीं किया जा पाया है, तो उसके लिए हमें काफ़ी चिंता हो रही है। কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা? নেপথ্যের কারণ কি? কিভাবে আকাশ থেকে নেমে এলো মৃত্যুদূত? ABP আনন্দ। আমি আরেকজন বিমান চালক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, অরিন্দম দত্ত। আমি তার কাছে যাব। আপনার কাছে যেটা প্রথমে জানতে চাইবো, এক হচ্ছে আপনি এই দুর্ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট কি, এবং দুই হচ্ছে সেই ব্ল্যাক বক্স। আমি বলছিলাম যে 85 সালে যখন 2-3-তে পড়ি তখন শব্দটা প্রথম শুনি। 329 জন যাত্রী আটলান্টিকের ওপর ভেঙে পড়েছিল। তারপর আমরা শুনেছিলাম যে ব্ল্যাক বক্স নামক একটা অবিনশ্বর, যেটা আক্ষরিক অর্থে যার রং কালো নয় বরঞ্চ গাঢ় কমলা, সেই রকম অবিনশ্বর একটা বাক্স আছে যার ভেতরে সমস্ত এই এভিয়েশন ডেটাস থাকে, এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে নাকি স্পেসিফিক্যালি জানা যায়, প্রত্যেকটা মুভমেন্টের ডিটেলস তাতে রেকর্ডেড থাকে। তো প্রথমে আমি জানতে চাইবো এটা কি ঘটনা ঘটেছে বলে আপনার মনে হয়, এবং দুই হচ্ছে এক্ষেত্রে কি যেহেতু মানে প্রায় 50,000 লিটার জ্বালানি সেটা ওইভাবে মানে পুরো কার্যত ধ্বংস ছাই হয়ে গেছে, তারপরেও কি ব্ল্যাক বক্স পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নমস্কার। প্রথমেই হলো ডেফিনেটলি ব্ল্যাক বক্স এমনভাবেই তৈরি হয়, এটা না জলে কিছু হবে না আগুনে কিছু হবে। আচ্ছা। সো এনি টাইম এনি পয়েন্ট যদি আপনি ওটা রিকভার করেন তাতে আপনি সব কিছু পাবেন। তার মধ্যে ককপিট ভয়েস রেকর্ড পাবেন, ককপিটে কী কথাবার্তা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা, যেটা এয়ারক্রাফট কত ফিটে যাচ্ছে, তার কি কি টেকনিক্যাল প্রবলেম কি। ধরুন এই এখন দেখলাম যে উনি বলছেন, খুব সুন্দরভাবে বলছেন যে ল্যান্ডিং গিয়ার আপ হয়নি। আমাদের ফার্স্ট কলই হলো আফটার টেক অফ পজিটিভ ক্লাইম গিয়ার আপ, মানে এটা 200-300 ফিটের মধ্যেই আমাদের গিয়ার আপ করতে, দিস দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি। তো এখন অনেক কিছু হতে পারে। এখন আমি যদি বলি আপনাকে যে এই কারণ হয়েছে, এটা খুব বাজে একটা কথা হবে। ল্যান্ডিং গিয়ার আপ হয়নি কেন? এটাই বলছি, অনেকগুলো থাকে, হিউম্যান এরার থাকে, টেকনিক্যাল এরার থাকে, ওয়েদার থাকে, তার মধ্যে বার্ডস আছে বা অন্যান্য অনেক ছোট ছোট ম্যাটার এখানে অ্যাড হয়। আমি এখন আপনাকে ডাইরেক্ট বলে দিলাম যে স্যার যখন বললেন যে ল্যান্ডিং গিয়ার আপ হয়নি, যে এটা টেকনিক্যাল ব্যাপার বা পাইলট করতে পারেনি, কিছু হয়নি, ককপিটে ঝামেলা হয়েছে, অনেক রকম ওয়ে আছে। কেননা ককপিটে ঝামেলা আমি নিজে ফেস করেছি, 2জন বিদেশি পাইলট লড়ে যাচ্ছে, আমি পেছনে সুপারনিউমেরি হয়ে বসে রয়েছি, তো হয়। সো প্রায় স্টুডিওর মতো অবস্থা। সো আই ফেসড অল দোজ থিং। তো পার্টিকুলারলি এখানে আমার যতক্ষণ না কোনো ফ্লাইট সেফটি কিছু আসছে, রিপোর্ট আসছে, ডিজিসি রিপোর্ট আসছে, আমি সেটা ব্যক্তিগতভাবে বলতে চাই না। হ্যাঁ, একটা ডিজাস্টার হয়েছে, সবার জন্য আমার কন্ডোলেন্স রয়েছে। আমি এখানে একটা তথ্য দিই, সেটা হচ্ছে সুমিত সাবরেওয়ালে,
যিনি তার প্রায় 8020 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা, অর্থাৎ অত্যন্ত অভিজ্ঞ সহ পাইলট ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার, যার অভিজ্ঞতা 1100 ঘন্টা। মানে আমি বলছি কেউ নবিশ নন, কেউ ইন্টার্ন নন, তা সত্ত্বেও এই ধরনের দুর্ঘটনা। সুতরাং মানে আমি বলছি এটা কোথাও অভিজ্ঞতার তো ঘাটতি নেই, তার মানে কারিগরি দিক, বার্ড হিট কি হতে পারে? না, এটা বললে ভুল হবে যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, যে অভিজ্ঞতা থাকলেই আমি সবসময় ঠিক বলবো তা কিন্তু নয়। আচ্ছা, অনেক টিচারও অনেক পড়াশোনা করার পরও মাঝে মাঝে ভুল ইনফরমেশন কিন্তু দেয়, সেটা আমাদের মেনে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, ক্যাপ্টেন পার্থর কাছে আছে, আমার কাছেও রয়েছে কিছু ঘন্টা। দ্যাট মিনস আমরা যে সবসময় সঠিক কাজটা করব সেটা নাও হতে পারে, কিন্তু আমাদের প্রফেশন অনুযায়ী করতেই হবে, আমাদের জিরো টলারেন্সে কাজ করতে হয়। যেমন এইটা আমি শুনলাম যে ওই টেক অফ করতে যখন পড়ে যাচ্ছে তখন কিন্তু পাইলট মেডে কল দিয়েছে একদম। সো টেক অফ আর ল্যান্ডিং এই দুটো স্টেজ হলো ভীষণ ক্রিটিক্যাল। এইখানে অন্যান্য কাজ করতে করতে এয়ারক্রাফট কন্ট্রোল করতে পারছে না, সেটা মানে থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা হারিয়ে যাওয়া বলে, মানে আমি ককপিটে রয়েছি কিন্তু ককপিটের মধ্যে নেই, ককপিটে কী কাজ করতে হবে আমি বুঝে পাচ্ছি না। সেইখানে দাঁড়িয়ে উনি মেডে কল দিচ্ছেন। সো এখানেও তার কিন্তু গার্ডসের কথাটা মাথায় রাখতে হবে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে পাইলট দায়ী বা কোনো টেকনিক্যাল লোক দায়ী, এরকম ডাইরেক্ট স্টোন থ্রো করা উচিত না, আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে যে আমার বিরাট এক্সপিরিয়েন্স থাকলো তাতে যে আমি সবসময় ভুল করব না, এটা হতে পারে না, কোনো না ছোটোখাটো কিছু কাজে হতে পারে। তবে একটা জিনিস বোধহয় প্রমাণিত যে যেহেতু মানে ওরার সঙ্গে সঙ্গে তিনি মেডে কল দিচ্ছেন, তার মানে শুরুতেই ক্রাইসিসটা বুঝতে পেরেছেন, তারপর আর সময় পেলেন না, মানে তার মানে কোথাও একটা বড় ধরনের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা কোয়েশ্চেন, মানে জাস্ট অ্যাজ আ ট্রাভেলার, যে দেখুন আজকের দিনে তো এয়ারলাইন্সরা সবসময় চাইছে টু গেট দ্য ম্যাক্সিমাম আউট অফ অ্যান এয়ারক্রাফট, তাই তো? ইউ আর সোয়েটিং ইট আউট। তো এই যে সুমন কিছুক্ষণ আগে ভিডিওটা দেখালো, ওই ভদ্রলোক বলছেন যে ফ্লাইট 1 এর পর ফ্লাইট 2 এর পর ফ্লাইট 3, যে অ্যাজ আ পাইলট ডু ইউ বিলিভ যে আমরা বিটুইন ফ্লাইটস আমাদের যথেষ্ট সময় থাকছে হাতে টু লুক আফটার বেসিক স্ট্রাকচারাল মেনটেনেন্স এটসেট্রা? অনেক সময় ভয় করে, আমরা চাইছি প্লেন তাড়াতাড়ি উড়ুক, সে লিটারালি এক গ্লাস জল খেয়ে মুখ মুছিয়ে ফ্লাইটটা এলো, বাকি লোকটা নামলো কি নামলো না, পরের ফ্লাইট লোড করে চলে গেল। মানে উই মে বি রং, বাট ইজ ইট এনাফ? একটা প্লেনকে 24 ঘন্টার মধ্যে যদি আমি 16 থেকে 17 ঘন্টা রান না করাতে পারি, আমি কিন্তু তার লিজের টাকা দিতে পারবো না। মাত্র 5-6 ঘন্টা রেস্ট করে, এটা কিন্তু ট্রু ফ্যাক্ট। সো মানে এটা খুব সত্যি কথা, হার্ডকোর সত্যি কথা, বাসের মতো। আমার মুখের কথাটা কেড়ে নিলেন যে আমি কতটা ট্রিভিয়াল হয়ে যাবে উদাহরণটা, সেই জন্য দিতে চাইছিলাম না। এক্স্যাক্টলি বাসের এই ওভারটেকিং আর টায়ারের সোলিং, সব ক্ষেত্রে পেছনে এই অর্থনীতিটা থাকে যে ওই লিজের টাকাটা তোলার। কিন্তু রেস্ট অফ দ্য টাইম টোটালি এটা গ্রাউন্ড হ্যান্ডলিং এর আন্ডারে থাকে। তারা সেই সময় কিন্তু টোটালি টিম নিয়ে, কেউ একা তো গিয়ে যাবে না যে আমার গাড়ি খারাপ হলো আমি গিয়ে ঠিক করলাম, পুরো টিম থাকে, একটা টিম নিয়ে টোটালি চেক করে এবং এটা চেক হতে থাকে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে আমাদের ইন্ডিয়াতে যারা ইঞ্জিনিয়ার আছে গ্রাউন্ডে, তারা অনেক কিন্তু এফিশিয়েন্ট। আমি বিভিন্ন দেশে ফ্লাইং করি, ডেফিনেটলি কোনো সন্দেহ নেই, কিন্তু আমি জাস্ট জানার জন্য বলছি, ধরুন এসওপি আছে এবং এই ফ্লাইট যখন উড়ান শুরু করছে তখন এসওপি অনুযায়ী নিশ্চয়ই সমস্ত তার একদম নিখুঁত ওড়ার জন্য সম্পূর্ণভাবে, বহু ক্ষেত্রে আমরা দেখি যে 2 ঘন্টা ডিলেড হচ্ছে, কেন? যে এসওপিতে মেনটেনেন্সের কিছু গোলমাল পাওয়া গেছে, যাত্রীরা অপেক্ষা করছেন। অর্থাৎ আমায় এটা ধরে নিতে হবে যে যখন ফ্লাইটটা শুরু হচ্ছে, যখন আকাশে উঠলো, তখন সে 100% কর্মক্ষম মেশিনের দিক থেকে। হ্যাঁ, তাহলে কোথায় সমস্যা? এই তো বোঝাই যাচ্ছে 5 মিনিটের মধ্যে কিছু একটা হয়েছে। দেখুন, এটা মানে আমি বলছি যদি নাশকতার আশঙ্কা বেশি হতো তাহলে এই প্রশ্নই উঠতো না, তার কারণ কিছু একটা অ্যাবনর্মাল ঘটেছে, সাবোতাজ হয়েছে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে এখানে তা নয়। না, এটা যে কোনো টেকনিক্যাল ব্যাপার, যে কোনো সময় কিছু হতে পারে। আমি গাড়ি চালাচ্ছি, এরকম হয়েছে, গাড়িতে আচমকা ব্যাটারি ডাউন হয়ে গেল, কিন্তু নতুন গাড়ি, কারণ কি যে ব্যাটারির যে ছোট একটা পার্ট সেটা আচমকা জার্কিংয়ে খুলে গেছে, হয়ে যেতেই পারে। সো কখনো কখনো এরকম ছোটোখাটো একটা হতে পারে,
যে আমি সবসময় একটা জিনিস আপনার কাছে 100% এনে দেবো, সেটা নাও হতে পারে। সেটার জন্য হিউম্যান এরার একটা কথা আছে, কিন্তু সেটা হিউম্যান এরার টেকনিক্যালও হতে পারে, আমরা যারা ফ্লাইং করছি তাদের হতে পারে, আমি পাইলট হয়েও বলছি যে হিউম্যান এরারের মধ্যে আমরাও কিন্তু রয়েছি। তো ফর দ্যাট রিজন কোথায় কি হয়েছে এখন এটা যতক্ষণ না ব্ল্যাক বক্স বেরোবে ততক্ষণ কিচ্ছু বোঝা যাবে না। মানে আপনি বলছেন ব্ল্যাক বক্স অ্যানালিসিস করে টেকনিক্যাল গ্লিচ কোথায় হয়েছে স্পষ্ট বোঝা যাবে, একদম বোঝা যাবে। কোশ্চেনস লাইক এই 5 মিনিটটা কোথা থেকে আসছে, মতলব এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে, যে ওই 625 ফিট উঠতে ওই সময়টা হয়েছে, মানে ফ্লাইট আরো বেশি বলছেন দিস ভেলোসিটি দিস এয়ারক্রাফট হ্যাভিং, এইটা 171 নটস গ্রাউন্ড স্পিড রেকর্ড হয়েছিল। তো হোয়াট এভার সিচুয়েশন 600 ফিট লুক লাইক, সরি টু ইন্টারাপ্ট, একটা ক্রিটিসিজম আছে যে আমি জাস্ট জিনিসটা জানতে চাই যে অর্থাৎ আপনি বলছেন যে এত সময়ও লাগবে না, এর আগেই আই থিংক সো this altitude you're talking about total disaster might take 1 minute 30 second 40 second exactly 600 feet 700 feet because কিছুই না এই ভেলোসিটিতে you will reach 1500 feet by 40 seconds। মানে একটা কোয়েশ্চেন, মানে সাম কোয়েশ্চেনস উঠছে ল্যান্ডিং গিয়ার নিয়ে, আর আপনারা কি নোট করেছেন দ্যাট ওই V1 না যে স্পিডটা আপনারা বলেন, দ্য V1 থ্রেশহোল্ড ভেলোসিটি কম ছিল বলছেন? No. Once you cross that speed, you cannot stop your aircraft because same disaster going to happen ওই রানওয়েতেই হবে, because your runway will not will be adequate to stop that aircraft. এজন্য you have to এখানে আমার দ্বিতীয় প্রশ্ন, ধরে নি তর্কের খাতিরে জায়গাটা ওই রকম ঘিঞ্জি এলাকা নয়, সেখানে একটা মাঠ বা ল্যান্ড করার অন্য জায়গা আছে, আর একটা মার্শল্যান্ড আছে, তাহলে কি যাত্রীরা বিপদ থেকে বাঁচতে পারতেন? তখন টেকনিক্যাল স্কিল এসে যেত পাইলটের, and there is a chance of 70% to save this catastrophe. Might be damage হতো, ফায়ার হতো, but at least 70-80% প্যাসেঞ্জার হয়তো বেঁচে যেত। মানে তাহলে এগেইন উই আর লিডিং টু ইনফ্রাস্ট্রাকচারাল কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে যে ধরুন আমাদের এয়ারপোর্টগুলো এই দেশেরও বহু রাজ্যের এয়ারপোর্ট, নর্থ ইস্টের বিশেষ করে শহরের বাইরে অনেকটা এয়ারপোর্ট এবং রানওয়ে ছাড়াও অনেকটা ল্যান্ড করার জায়গা, সেই রকম হলে তাহলে কি মানুষের, মানে আমি বলছি ঘিঞ্জি এলাকা কোথাও এই বিপদটাকে আরও বাড়িয়ে আরও প্রাণঘাতী করলো কি, এই প্রশ্ন থাকবে। এখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব এবং আমার বাদিকের অতিথিদের কাছে আসব যে এই বিমান বিপর্যয়টা কেন হলো। আমি বলছি এখনও পর্যন্ত আমরা যা এতক্ষণ ধরে আলোচনা করলাম সবগুলো কিন্তু এখনও পর্যন্ত পাওয়া তথ্য এবং ধারণার ভিত্তিতে, আমরা এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশ পাইনি, কোনো দিক নির্দেশ পাইনি কোনো তরফ থেকে যে এই কারণে দুর্ঘটনা ঘটেছে। আমরা শুধু বলছি এই কারণে ঘটতে পারে এই ভয়াবহ দুর্ঘটনা। আমার পরের প্রতিবেদন এই উত্তর খোঁজার চেষ্টা করেছে। ডেডলি ড্রিমলাইনার, বোয়িং এ বিভীষিকা, কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ, মৃত্যু মিছিল। লন্ডন যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন যাত্রী এবং চালক সহ বিমানের কর্মীরা। পরে বেরোলো পুড়ে প্রায় কঙ্কাল হয়ে যাওয়া একের পর এক মৃতদেহ। अहमदाबाद सिविल हॉस्पिटल का मंजर बहुत ही भयावह है, क्योंकि ये जो प्लेन क्रैश हुआ है इसमें कितने सारे लोग घायल हुए हैं, वो सबको यहाँ पर लाया जा रहा है, और जो लोग प्लेन में सवार थे उनके परिजन भी, उसके रिलेटिव भी यहाँ पर आ रहे हैं। लंदन जा रहा था, वहाँ रहता है यार? नहीं, यहाँ पे रहता है, उसके फादर एक्सपायर हो गए थे तो 10-12 दिन के लिए यहाँ पे आया है। বিমান যে বাড়িতে আছড়ে পড়ে সেটা একটা মেডিকেল কলেজ, সেখানেও অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। কিন্তু এত ভয়াবহ একটা বিপর্যয় ঘটলো কি করে? এত মানুষের মৃত্যু হলো কেন? যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, নাকি নাশকতা? বলা খুব মুশকিল, কারণ কি আমরা ওখানে তো ছিলাম না, আর এক্স্যাক্ট প্যাসেঞ্জার লিস্ট ম্যানিফেস্ট ইজ অলসো নট আউট ইন দ্য পাবলিক ইয়েট। তো সেটা আমাদের again আমাদের গভর্নমেন্ট will look into it, they will study each and every passenger's list, their background, and then they will deduct whether this was a sabotage case or not. It's not up to the normal people to actually speculate such
big things as of now. Given the country is going through such a war situation, it's not something that we can speculate so easily. এই ধরনের ঘটনা বা ঘটনা ঘটলে কিভাবে ঘটেছে এগুলো জানার জন্য, তো তার জন্যই আমাদের যা কিছু কথাবার্তা হয় পাইলটের সঙ্গে এটিসিওর, তার সবটাই রেকর্ডেড থাকে এবং যেভাবে ফ্লাইট চলছে অর্থাৎ যেমন ভিডিও রেকর্ডিং যেটা বলা হয় সেগুলোও থাকে আমাদের কাছে। যেসব জায়গায় রেকর্ডিং হচ্ছে প্রত্যেকটা একটা ইউনিটের সঙ্গে অন্য ইউনিটের, একটা কন্ট্রোলারের সঙ্গে একটা কন্ট্রোলারের, সবগুলো তারা নেবেন, নিয়ে তারা দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা বা যেমন হওয়া উচিত তেমন আছে কিনা। একটা ফ্লাইট যখন আকাশে ওড়ে তো তার যেগুলো জানার প্রয়োজন, তার কত গতিতে চলছে, কত উচ্চতায় চলছে, কোন দিকে যাচ্ছে, এইগুলো সবগুলোই পাওয়া সম্ভব সেগুলো। এই বিপর্যয়ের পরে বিভিন্ন রাজনৈতিক দল স্বচ্ছ তদন্ত চেয়ে সরব হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই বিপর্যয়ের কারণ খুঁজতে পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকারের। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আহমেদাবাদের বিমান বিপর্যয় নিয়ে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হোক, যাতে আশঙ্কার জায়গা না থাকে। इस घटना की जांच होनी चाहिए और खासकर सुप्रीम कोर्ट के जज, रिटायर्ड हो या सिटिंग हो, जो भी उचित समझे इसका निचोड़ क्या आएगा या किसका फॉल्ट है ये बाहर निकलेगा। क्या पायलट का है, क्या कोई इंस्ट्रक्शन देने वाले की गलती है, क्या जो लोग दबाव में आके उस विमान को लेके चले, ये सब बाहर आ जाता है। इसीलिए ये इंक्वायरी करना जरूरी है। আহমেদাবাদ থেকে লন্ডন প্রায় ৭,০০০ কিলোমিটার সফরের আগে একাধিকবার বিমানের পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা, কিন্তু তারপরও এমনটা হলো কি করে? তো দুঃখজনক ঘটনা, সরকার তদন্ত করছে কেন এই বিপুল মৃত্যু ঘটলো, এবং মৃত্যু ঘটলো বলতে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে মৃত্যু ঘটেছে, অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো সমস্ত তদন্ত চলছে। আমার বিশ্বাস সমস্ত কিছু সামনে আসবে, কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট সেটা তো আর অনেক সময় এড়ানো যায় না, আপনারা জানেন, হয়ে যায়, কিছু করার থাকে না। কিন্তু কেন হয়েছে এই কারণ সরকার অবশ্যই সবার সামনে আনবে বলে আমার বিশ্বাস। There could be a combination of events, there could be one particular event, there could be anything, মানে সেটা বলা মুশকিল। ব্ল্যাক বক্স পাওয়া যাওয়ার পর we will find out. Black box is something which is in the most safest part of the aircraft. It is capable of withstanding maximum pressure, heat and surviving such kind of conditions. তো ব্ল্যাক বক্সটা ডেফিনেটলি as I believe পাওয়া যাবে। ব্ল্যাক বক্সে কি হয়, it tells you flight parameters, sensors কি সেন্স করেছে, সেটা জানতে পারবো আমরা ব্ল্যাক বক্স থেকে। তারপরে ইনভেস্টিগেটর্স উইল মেক অ্যান এন্টায়ার স্টোরি আউট অফ ইট। নর্মালি এরকম এয়ারলাইনার টেক অফের সময় হয় না, কিন্তু যদি হয়ে থাকে এক্সপ্লোশনটা হয়তো সাবোটাজ হতে পারে বা বিল্ডিং এ লাগার সময় সেটার থেকে আওয়াজ বেরোতে পারে এবং ধাক্কা লেগে আর কি আওয়াজটা হতে পারে। দ্বিতীয়ত ডাবল ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, তৃতীয়ত কন্ট্রোল ফেলিয়ার হতে পারে। এই বিপর্যয়ের পর এখন তদন্ত রিপোর্ট সামনে আসার অপেক্ষা। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। আগেই আপনাদের বললাম যে এই অভিশপ্ত বিমানের ফার্স্ট অফিসার কো পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার। তার বিমান চালানোর অভিজ্ঞতা ১,১০০ ঘন্টা। বাঙালি পাইলট শতভিসা বন্দ্যোপাধ্যায় একই দিনে এয়ার ইন্ডিয়া জয়েন করেছিলেন এই ক্লাইভ কুন্দানের সঙ্গে। তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন শতভিসা, দেখব। ক্যাপ্টেন ক্লাইভ কুন্দের আমার খুব ক্লোজ বন্ধু ছিলেন। 2016-তে আমরা এয়ার ইন্ডিয়া একসাথে জয়েন করি অ্যাজ কলিগস, আর 15 বছর ধরে আমি ওনাকে চিনি। আমরা একসাথে স্ট্রাগল করেছি, চাকরি পাওয়ার আগে আমরা একসাথে পড়াশুনো করতাম, এক্সাম দিয়েছি এবং আমরা চাকরি যখন পাই তারপরে আমি ওনার সঙ্গে অনেক টাইম স্পেন্ড করেছি এবং হি ইজ এ ভেরি প্রফেশনেন্ট পাইলট। অনেক এক্সপিরিয়েন্স আছে ওনার, এবং ওনার সাথে যিনি ছিলেন ক্যাপ্টেন সাবরওয়াল, তিনিও প্রচণ্ড এক্সপিরিয়েন্স। কথা হয়েছিল এর মধ্যে কোন ওনার সঙ্গে আপনার? হ্যাঁ, উনি খুব ফিটনেস নিয়ে চর্চা করতেন। he used to eat well, sleep on time, and he used to work out. তো ওনার ফিটনেস নিয়ে কোনো কোয়েশ্চেনই উঠতে পারে না। হি ওয়াজ একটা ফিগার যাকে পিপল উইল লুক অ্যাট অ্যান্ড আপ টু হিম
ফর হিজ ফিটনেস গোলস। খুবই ভালো মানুষ ছিলেন, খুবই দক্ষ, কোনোদিন এরকম কোনোদিন শুনিনি, কোনোদিন ওনার কোনো অসুবিধাও হয়নি ফর দ্যাট ম্যাটার। অ্যান্ড আ ভেরি প্রফেশন পাইলট, ভেরি ভেরি ওয়েল রেড, ভেরি ওয়েল এক্সপিরিয়েন্স। ওনার প্রায় অনেক ঘন্টা, ফিউ থাউজেন্ড আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো হি ইজ অ্যান অ্যাপ্ট পাইলট, আই উড সে। আর ওনার জায়গায় অন্য কেউ হলেও I would, can't say actually. We had lots of hours, many thousand of hours, very experienced pilots, yeah. আমি বিজেপির মুখপাত্র প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, আলটিমেটলি সিভিল এভিয়েশন যাই হোক না কেন তার মন্ত্রকের অধীনে তদন্ত করবে ডিজিসিএ বা বিসিএস। তো যার ফলে এই যে যাত্রীদের পরিষেবা নিয়ে, মেনটেনেন্স নিয়ে যা কমপ্লেন এবং এই যে মানে চিরন্তন সমস্যাগুলো এভিয়েশনের এয়ারপোর্ট ঘিরে, এর সমস্তর জন্য কিন্তু এভিয়েশন মানে মন্ত্রকই কিন্তু আলটিমেটলি জবাবদিহি করবে। প্রথমত হচ্ছে আজকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা দলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। যে সমস্ত ডাক্তারবাবুরা এখনও আহত অবস্থায় আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। দুটো বিষয়, একটা হচ্ছে মেনটেনেন্স, বিমান সংস্থাগুলোর মেনটেনেন্স, আর একটা হচ্ছে সরকারের যে নিয়ন্ত্রণের ব্যাপার। প্রথম তো হচ্ছে যে এতক্ষণ যারা এক্সপার্ট আছেন তাদের কথাতে এটা পরিষ্কার হয়েছে, যতক্ষণ না ব্ল্যাক বক্সটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোথাও কী হয়েছে বলতে পারবো না। এবার আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু এটা কোনো জঙ্গল বা কোনো সমুদ্র বা এমন রিমোটে ভেঙে পড়েনি যে সেটা পেতে খুব দেরি হবে বা খুব অসুবিধা হবে, তো আমার ধারণা যে ব্ল্যাক বক্স পেলে এবার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। এবার যেখানে মেনটেনেন্সের কথা বলছেন, তো মেনটেনেন্স এখন আমরা সবাই জানি যে অধিকাংশ মানে প্রায় সবই বিমান সংস্থা প্রাইভেটাইজেশন হয়ে গেছে এবং তাদের এক এক কোম্পানি তাদের মতো আছে। তবে যেটা আপনারা দেখাচ্ছিলেন যে এসি গরম বা এসি কাজ করছে না, আমার যেটা মনে হয় যে এটা কিন্তু সবসময় যে এসি কাজ করছে না এমন না, মানে একটা লেভেলে যারা এসি বাদ দিন, এসি বা এন্টারটেনমেন্ট স্ক্রিন তো বিলাসিতা, কিন্তু আমি বলছি মেনটেনেন্স হচ্ছে কি না এটাও কিন্তু এই প্রাইভেট মানে সেই কোম্পানি দেখবে তা নয়, আলটিমেটলি ডিজিসি এরই অধীনে শুধু নয়, তারা তাদের নিয়ন্ত্রণে চলছে এবং তারাই মানে সেটার কাস্টোডিয়ান। না একদম, আমি তো স্বীকার করছি সেটা, এবং সেটা আরও দেখা উচিত। কারণ অনেক যাত্রীরা আমাদেরও অনেক সময় অনেক রকম, শুধু এটা না অনেক রকম আছে, এবং সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও হওয়া উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই টাইপের অনেক রকম কমপ্লেন আসে, লেটে ছাড়া, অনেক সময় ভিআইপি আসতে দেরি হচ্ছে বলে বাকিদের বসিয়ে রাখা। তো এই সমস্তটাই সরকারি যে নিয়ন্ত্রণ সংস্থা তাদের আরও দেখা উচিত, এবং যাত্রী স্বাচ্ছন্দ্য যেটা, সেই যাত্রী স্বাচ্ছন্দ্যের আরও জোর দেওয়া উচিত। এই বিষয়ে সবার মৃত্যুই সমান দুর্ভাগ্যজনক, কিন্তু গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যাত্রীর মধ্যে 12 নম্বর নামটা তার, বিজয় রূপানীকেও আমরা হারিয়েছি। সুতরাং এর পরে অন্তত সাধারণ যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে যদি সরকার আরও মানে অগ্রণী ভূমিকা গ্রহণ করে, আরও অ্যাক্টিভলি কাজ করে, আমরা সবাই নিঃসন্দেহে নিশ্চিন্ত হব। আমি দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন, প্রায় একই সময় দ্রুত ব্যাখ্যা দিয়ে সন্দেহ দূর করার দাবি জানিয়েছেন অখিলেশ যাদব। কোথাও কি বিরোধীরা নাশকতা বা অন্য কিছুর গন্ধও পাচ্ছে? সুমন্ত, আমি শুরুতেই বলি, কালো বুঝি রাত্রিবেলা বাড়ির সবার সাথে এক টেবিলেই হয়েছে ডিনার, হয়তো মায়ের হাতে। মেয়েকে দেখে হয়তো বাবা বলল কি ডেকে, কিরে? বলল মেয়ে, বাবা তুমি জলদি এসো ফিরে। মায়ের পায়ে প্রণাম করে মেয়ের গালে হামি, স্ত্রীকে হাতে খরচ দিয়ে বেরিয়ে এলো স্বামী। ফিক্সড ডিপোজিট, জামা, শাড়ি, ফ্ল্যাটের ইএমআই, কত ভাবি কালের কথা, কাল কি জানে তাই। ঢুকছো কখন? শেষ মেসেজে প্রশ্ন করে বস। শেষ যাত্রা ঘড়ির কাঁটায় দুপুর 1:10। সাদার দেশে যাওয়ার পথে কালচক্রের থাবা, কালো হয়ে কফিন মুড়ে ফিরল মেয়ের বাবা। সুমনদা, এটা আজকে একটা পরিবারের ঘটনা নয়। ওইখানে যে কজন মানুষ গেছেন, যে কজন মানুষকে হারিয়েছি আমরা, তাদের প্রত্যেকের কারোর মা, কারোর বাবা, কারোর ভাই, কারোর বোন, এমনকি আমি তো শুনলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি তার মেয়ের সাথে হয়তো দেখা করতে যাচ্ছিলেন, যেটুকু শুনলাম, জানি না কতটা সত্যি। ফলে এই মুহূর্তে সেই পরিবারগুলো, আমরা যতই সমবেদনা শব্দটা বলি, সমবেদনা মানে সমান সমান বেদনা সত্যি হয় না। যার পরিবারের লোক হারায় তারা যে কিছুই নেই, মানুষটা হারিয়ে গেছে। ফলে সেই জায়গা থেকে আমি তাও আমার দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তো জানিয়েছেনই, আমি তৃণমূল কংগ্রেস আমার দলের তরফ থেকেও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের আত্মা শান্তি পাক, তাদের পরিবার পরিজন এই কঠিন সময়ে যুদ্ধ করার, লড়াই করার শক্তি অর্জন করুন। 2 নম্বর কথা সুমনদা, এই সময়টা তো রাজনীতির সময় নয়, কিন্তু একটা বিষয় হচ্ছে
আমরা যেহেতু আপনি একটা কথা বললেন, সেখানে আমাদের প্রণয়দা বললো যে এটা প্রাইভেট সংস্থা আলটিমেটলি যদি প্রাইভেট সংস্থাই হয় তাহলে এভিয়েশন মিনিস্ট্রিটা আছে কেন, সেটা তো তুলে দিলেই হয়। এভিয়েশন মিনিস্ট্রি আছে মানে তাদের একটা দায়িত্ব আছে, এবং আমরা প্রত্যেকে প্যাসেঞ্জার হিসাবে সেফটি ডিজার্ভ করি। এখন বিষয়টা হচ্ছে, আমরা ভারতবর্ষের মানুষের গত 2-4 বছরের ট্রেন নিয়ে যে অভিজ্ঞতা, আমরা কেউ চাই না ফ্লাইট নিয়ে সেই অভিজ্ঞতা হোক, তাহলে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। 3 নম্বর কথা হচ্ছে, এখানে তদন্তের কথা একটা বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন, আমরা চাই স্বচ্ছভাবে তদন্তটা হোক। একটা কথা যিনি আমাদের একজন বললেন বলার সময়, একজন প্রাক্তন পাইলট, তিনিও বলছিলেন, সেটা হচ্ছে কদিন আগে আমরা যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, সেক্ষেত্রে কোনো বহিরাগত শক্তির হাত এর মধ্যে আছে কিনা, কোনো রকম ষড়যন্ত্র আছে কিনা, এটাও তদন্ত না হলে বেরিয়ে আসাটা সম্ভবপর নয়। কিন্তু সুমন, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে যখন যে মুহূর্তে, আমি জানি না আপনি জানেন কি না, সেটা হচ্ছে আমাদের আজকে তৃণমূল ভবন থেকে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল গোটা বিষয়টাই হয়তো মহেশতলা নিয়ে, যেহেতু আজকে সকাল অবধি এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল। আমরা যখনই এই খবরটা পেলাম, এবং সেই প্রেস কনফারেন্সে দল আমাকেও বলেছিল থাকতে, যখনই আমরা এই খবরটা পেলাম সেই মুহূর্তে আমরা সেই প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিই। কিন্তু আমরা প্রেস কনফারেন্স ক্যান্সেল করার পরও দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এই ফ্লাইট অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেও যখন চতুর্দিকে এই খবর, সেই মুহূর্তে তিনি প্রেস কনফারেন্স করছেন, মহেশতলা ইস্যু নিয়ে সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন, এবং শুধু তাই নয়, বক্তব্যের শুরুতে কোথাও বিমান দুর্ঘটনা নিয়ে একটা শব্দ ব্যবহার করেননি। আমি এই কথাটা যেই কারণে তুললাম, সেটা হচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল যখনই কোনো রকম এমার্জেন্সি হয়, কোনো রকম খারাপ ঘটনার আমরা সম্মুখীন হই, আমাদের প্রত্যেকের একটা সেন্সিটিভিটি থাকা উচিত। আমি জানি না কিছু মানুষ এই সেন্সিটিভিটি, আমি প্রণয়দার কাছে যাব, কিন্তু তারপরে আবার আমি দেবাংশুর কাছে ফিরবো। দেবাংশুদা দীর্ঘ বক্তব্যে যে অংশটা রাখলো না, যে অংশটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং আবার বলছি আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে আজকে আহমেদাবাদে যা হয়েছে সেই ধরনের, আমি বলছি পরিকাঠামোগত সমস্যা কিন্তু পশ্চিমবঙ্গে শুধু নয়, কলকাতা বিমানবন্দরকে ঘিরেও রয়েছে একই রকম ছবিটা, একই রকম ঘিঞ্জি এলাকা, একই রকম ওই ওপেন মার্কেট এবং কার্যত মৃত্যু ফাঁদ, ডেথ ট্র্যাপের চেহারা নিয়ে আছে আমাদের এই বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলো। আমি আসবো, কিন্তু তার আগে প্রণয়দার উত্তর আবার দেবাংশু। রাজনীতি করা উচিত না আর তৃণমূল কংগ্রেস রাজনীতি করবে না, এই দুটো একসাথে হতে পারে না। যেটা দেবাংশু বলল, আমাদেরও সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত যে কর্মসূচি ছিল সেটা স্থগিত করা হয়েছে। যদি রাজনীতিই করতে না হয় তাহলে সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হলো কেন? এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটার পরে আমাদের স্টেট প্রেসিডেন্ট, সেন্ট্রাল মিনিস্টার, আমাদের জিএস, এমপি জ্যোতির্ময় সিং মাহাতো, এদেরকে নিয়ে গিয়ে লালবাজারে অতক্ষণ আটকে রাখা হলো কেন? তারা তো গেছিল একটা অ্যাজিটেশন করতে, যে সময় গেছিল। অতএব এই যে সমস্ত কথা, আজকে দুর্ঘটনা ঘটেছে এটা যতটা মারাত্মক, গতকাল যে ঘটনা ঘটেছে সেটাও মারাত্মক। এখানে দুর্ঘটনায় যেমন মৃত্যু হয়েছে, গতকালেও কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কম গুরুত্বপূর্ণ না, কেবলমাত্র পুলিশের অপদার্থতার জন্য। রাজনীতি তো আসবেই। একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যে আপনি বর্তমানে আমাদের দেশের প্রণয়দা ভেবে দেখুন, আমরা বোধহয় 103টার মধ্যে 3-4টে বাদ দিয়ে বাকি অধিকাংশ এয়ারপোর্ট প্রাইভেটাইজড, এয়ারলাইন্স প্রাইভেটাইজড। তাহলে একজন সাধারণ মানুষের প্রশ্ন থাকবে যে ইনফ্রাস্ট্রাকচারাল মেনটেনেন্স, কোয়ালিটি কন্ট্রোল, প্রোটোকল সেখানে মানা হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় যে সরকারের আরো মাইনিউট এবং আরো ডিটেইল, আমার মানে আমাদের তো বাধ্য হয়ে সবাইকে যেতেই ফ্লাইট টাইট করতে হয়। আমাদের কিন্তু ভয় লাগে যখন আপনি 5টা এয়ারপোর্টে 6 রকমের মেনটেনেন্স এবং 6 রকমের এন্ট্রি গ্রেড, এক্সিট, এই সমস্ত ব্যবস্থা দেখবেন। সো টাইম হ্যাজ কাম ফর স্ট্যান্ডার্ডাইজেশন, কারণ আমরা খালি কোয়ান্টিটিতে বেড়ে যাব, সংখ্যায় ফ্লাইট হবে, এয়ারপোর্টগুলো গিজগিজ করবে, আর আমাদের মনে সন্দেহ থাকবে যে কোয়ালিটি কন্ট্রোল কে করছে। আমাদের কিন্তু, আমি জানি না আপনাদের কি মতামত, যে ইট ইজ ট্রু যে আমাদের একটাও সরকারি এয়ারলাইন্স নেই দেশে, সেটা একটা অন্য কথা, ভালো হতো কি খারাপ হতো সেটা অন্য প্রশ্ন, কিন্তু কোয়ালিটি কন্ট্রোল এবং স্ট্যান্ডার্ডাইজেশন, না আমি অলরেডি এগ্রি করেছি, আমি এই নিয়ে দ্বিমত নেই। আমি দেবাংশুর কাছে আসবো, কিন্তু তার আগে রেস্কিউ ওয়ার্ক এখনো বলছি, এই মুহূর্তেও চলছে, নানা পর্যায়ে চলছে। ঠিক কোথায় এই মুহূর্তে ত্রাণ কার্য আছে আমি দ্রুত একবার দেখে নেব। ভারতের বুকে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয়। গুজরাতের আহমেদাবাদে টেক অফের পর মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার। জনবহুল এলাকায় একটি মেডিকেল কলেজ ও হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি।
এরপরই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে সবাই। উদ্ধার কাজে নামে সেনাবাহিনী। প্রায় 130 জন জওয়ান ধ্বংসাবশেষ সরাতে শুরু করেন। বেরিয়ে আসতে শুরু করে একের পর এক অগ্নিদগ্ধ দেহ। अहमदाबाद सिविल हॉस्पिटल का मंजर बहुत ही भयावह है, क्योंकि ये जो प्लेन क्रैश हुआ है इसमें कितने सारे लोग घायल हुए हैं, वो सबको यहाँ पर लाया जा रहा है और जो लोग प्लेन में सवार थे उनके परिजन भी, उसके रिलेटिव भी यहाँ पर आ रहे हैं। दूसरी तरफ ये जो रिहायशी इलाके में प्लेन क्रैश हुआ है उसको लेकर वो वहाँ में रहने वाले लोग भी घायल हुए हैं, तो उसको भी सारवार के लिए यहाँ पर ले आया जा रहा है। तो यहाँ पर कई सारे लोग ऐसे भी हैं जो मदद के लिए यहाँ पर आए हैं। तो से जा रहा था वो, कहाँ जा रहा है? लंदन जा रहा था। क्या नाम है उसका? लॉरेंस क्रिश्चियन। लॉरेंस क्रिश्चियन। लॉरेंस क्रिश्चियन। तो कितने दिन के लिए वो जा रहा था? वो तो वहाँ ही रहता है, वर्क परमिट पे वहाँ गया है, वर्क करने के लिए वहाँ गया। সেনার পাশাপাশি উদ্ধার কাজে নামে এনডিআরএফ এর 3টি দল এবং সিআরপিএফ। Lot of relief effort has been done already, right from Indian Army, NDRF, state police, medical departments, including aviation concerned departments. Everyone has attended immediately. The fire department, to the best of their abilities, they have been functioning here and doing the rescue operations. দুর্ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলার টিম ও আরপিএফ কে পাঠায় পশ্চিম রেল। এবিপি আনন্দ। খুব দ্রুত আমি দেবাংশুর কাছে আসবো। আমি নিশ্চিত যে দেবাংশু এটাই অন্তত 34 বছর আর 11 বছর করবে না, তার কারণ 34 বছরেও এই সমস্যা ছিল, 11 বছরেও এই সমস্যা আছে, বরঞ্চ বেড়েছে। তার কারণ আবার ওই প্রথম অংশটা যে কেষ্টপুর, বাগুইহাটি, এদিকে মধ্যমগ্রাম, ওপেন বাজার এবং একটার পর একটা বহুতল, যেটা নিউ টাউন গড়ে ওঠার পর সভ্যতার কারণেই ক্রমশ হাই রাইজ হয়েছে, যার ফলে বিমানের পক্ষে পাইলটরা জানেন যে কতটা, তাদের তো নয়, তাদের এতজন যাত্রীর জীবন যাদের হাতে, তাদের ল্যান্ড করাটা বা টেক অফ করাটা কত মানে বিপজ্জনক এবং কতটা কঠিন হচ্ছে প্রতিদিন। একদম সঠিক সুমনদা, আমি আপনার এই পয়েন্টটার উত্তর দেওয়ার জাস্ট একটা লাইন যেটা মিস করেছি ওটা আমি বলে দিতে চাই। সেটা হচ্ছে, দেখুন ব্ল্যাক বক্সের কথা যেটা হলো, আমরা প্রত্যেকেই তো সেটা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি যে কারণটা কি। কারণ যদি আমরা না খুঁজে পাই তার সলিউশনও করা যাবে না পরবর্তীতে। এখন বিষয়টা হচ্ছে, সেই যে কারণটাই বেরিয়ে আসুক না কেন তার উপরে যেন অ্যাক্ট করা হয়। কারণটা শুধু কারণ অন্বেষণে, কারণ আমরা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা কারণ অনেক দেখেছি, আজও অ্যাকশন টেকেন রিপোর্ট আমরা জানি না। এবার আপনি যে কথাটা বললেন, দেখুন এটা আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন গোটা ভারতবর্ষ জুড়ে স্ট্রংলি সেটাকে আমার মনে হয় বলবৎ করা উচিত। যদি কোনো এটা বলছে কেন্দ্রকেই করতে হবে। না, আমি দেখুন এটা তো শুধু কলকাতা এয়ারপোর্টে আমি বলছি লেট 90s থেকে আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় জানি কতবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তৎকালীন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আমি নিশ্চিত যে সেই চিঠির প্রবাহ, মানে এই স্টুডিও ভরে যাবে এত চিঠি এই গত এত বছর ধরে হয়েছে। কোন সরকারকে চিঠি দিয়েছে, আমাদের আগের সরকার না আমাদের সরকার, এটা বিতর্কের জায়গা না। আমি বলছি সমস্ত রাজ্য সরকারকে মিলিতভাবে কেন্দ্রীয় সরকারকে বৈঠক ডাকা, কেন্দ্রীয় সরকার বৈঠক ডাকুক, সব রাজ্য সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকুক, এভিয়েশন দপ্তরের বিশেষজ্ঞরা উপস্থিত থাকুক, এবং পুরসভা যাদের অধীনে বাজারগুলো সবাইকে ইনক্লুড করতে হবে, মিলে এটা করতে হবে। কলকাতা থেকে একটা ফ্লাইট সেফলি উড়লো, তারপরে আহমেদাবাদ থেকে কলকাতা কোনো শিক্ষা নেবে কিনা? সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী বৈঠক ডাকলে মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করেন না। এই যেটা বলছে না, স্টুডিওতে বলছে সবাইকে নিয়ে করতে হবে, যখন সেই উদ্যোগ হয় তখন মুখ্যমন্ত্রী বৈঠকে যান না। তো যাই হোক, আর এই যে রেল দুর্ঘটনার কথা বলছে, আপনাদের মনে আছে জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনা, তখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, এখানে বামফ্রন্টের সরকার ছিল এবং খুব সম্ভবত তার পরের দিন ইলেকশন ছিল। ঘটনা ঘটার পরে কি হলো, যে সব মাওবাদীরা করেছে, ছত্রধর মাহাতো অ্যারেস্ট হলো, জেলও খাটলো। সেই জেল থেকে বার করে এনে সেই ছত্রধর মাহাতো আজকে তৃণমূলের রাজ্য সম্পাদক হয়েছিল, আমি শুনেছিলাম। অতএব রাজনীতি করবো না, কিন্তু রাজনীতির এই জায়গাটাও দেখতে হবে। যদি ছত্রধর মাহাতো সেদিন মাওবাদী থেকে থাকে, সে যদি অপরাধ করে থাকে, তার জেলেই থাকা উচিত ছিল, জেল থেকে বেরিয়ে তৃণমূলের। আমি আবার টেকনিক্যাল পার্টে আসবো পার্থদা এবং সমিতদার কাছে, কিন্তু তার আগে দ্রুত ব্ল্যাক বক্স নিয়ে এত আলোচনা হচ্ছে, কি তার চেহারা, কতটা নির্ভর করে আছে এই দেশের মানুষ এখনো এই বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য, এই ব্ল্যাক বক্সের জন্য দেখাবো। তখনও যাত্রীরা জানতেন না লন্ডন নয়, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তারা। কয়েক সেকেন্ডের মধ্যে আচমকা ঝুঁক করে নিচের দিকে নেমে যায় বিমান।
তারপরই ভয়ঙ্কর বিস্ফোরণ। ধ্বংসস্তূপ সরাতেই বেরোতে শুরু করে একের পর এক পোড়া দেহ। দেহগুলোর অবস্থা এমনই যে কোনটা কার দেহ তা চিহ্নিত করতে এখন ডিএনএ পরীক্ষার প্রয়োজন। मृत्यु का आंकड़ा तो डीएनए परीक्षण और यात्रियों की पहचान के बाद ही अथॉरिटी अधिकृत रूप से घोषित करेगी। जितने यात्रियों के परिजन यहाँ पहुँच चुके हैं वो सबका डीएनए लेने की कार्यवाही भी 2-3 घंटों में समाप्त हो जाएगी। गुजरात में ही लगभग 1000 के आसपास डीएनए टेस्ट करने पड़ेंगे। ये सभी टेस्ट करने की क्षमता गुजरात में विकसित है, तो डीएनए टेस्टिंग के लिए कहीं गुजरात के बाहर जाने की ज़रूरत नहीं पड़ेगी। गुजरात की एफएसएल और नेशनल फॉरेंसिक साइंस यूनिवर्सिटी दोनों मिलकर कम से कम समय में डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना मृतदेह परिजन का मृतदेह सौंपने का काम करेंगे। কিন্তু এই বিপর্যয় ঘটলো কেন? বিশেষজ্ঞরা বলছেন এই উত্তর মিলতে পারে বিমানের ব্ল্যাক বক্স থেকে। ব্ল্যাক বক্স পাওয়া গেলে ব্ল্যাক বক্সে কি হয়, ইট টেলস ইউ ফ্লাইট প্যারামিটার্স, সেন্সর্স কি সেন্স করেছে। প্রথমে ওটাকে দিস ইজ ইন ফর্ম অফ কোড অর প্রবাবলি নাম্বারস, ওটাকে ওরা ডিকোড করবে অ্যান্ড উইল কাম আপ উইথ দি এক্স্যাক্ট স্টোরি। ইতিমধ্যে তদন্তকারীদের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে গেছে। তারা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের উপর। কারণ যে কারণেই বিমান বিপর্যয় ঘটে থাকুক, সেটা যান্ত্রিক ত্রুটি হোক বা নাশকতা, সূত্র একমাত্র মিলতে পারে ব্ল্যাক বক্স থেকেই। পোশাকি নাম ফ্লাইট ডেটা রেকর্ডার। বিমানের যাবতীয় তথ্য এর মধ্যেই নথিবদ্ধ হয়। বিমান কত উচ্চতায় উড়েছে, কত গতিবেগে উড়েছে, বিমান কোন পথে এগিয়েছে, ইঞ্জিন কি অবস্থায় ছিল, সমস্ত তথ্য জমা হয় এই ব্ল্যাক বক্সে। বোয়িং এর অত্যাধুনিক বিমানে সেকেন্ডে সেকেন্ডে ককপিট থেকে দেওয়া কমান্ড, ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়া ককপিটের কথোপকথন, রেডিও ট্রান্সমিশন, ওয়ার্নিং অ্যালার্ম এবং অন্যান্য যান্ত্রিক শব্দ ব্ল্যাক বক্সে সংরক্ষিত থাকে। ফলে কোন কারণে বিমান বিপর্যয় ঘটে থাকতে পারে সেই তথ্য একমাত্র মিলতে পারে ব্ল্যাক বক্স থেকে। বিপর্যয়ের কবলে পড়া বিমান থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করে তার ডিজিসি এর অধীনস্থ ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। তারপর বিশেষজ্ঞরা ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করে তার ডিকোড করেন। ফ্লাইট ডেটা, রাডার লগ, এটিসি রেকর্ড ঘেঁটে বিপর্যয়ের কারণ জানার চেষ্টা হয়। ইনভেস্টিগেশন করলেই এটা ধরা পড়বে, কেননা ব্ল্যাক বক্স রিকভার করবে, করে তারপরে ওটাকে যখন খুলে দেখা হবে এবং যখন রিডিংস নেওয়া হবে তখনই বোঝা যাবে এই ঘটনাটা হয়েছে। इसमें तो डीजीसीए का अपना डिपार्टमेंट होता है, तो इंसिडेंट एंड एक्सीडेंट सेल एक तो है, वो लोग करते हैं इसका इन्वेस्टिगेशन, वो ब्लैक बॉक्स वगैरह निकालना, उसको इन्वेस्टिगेशन के लिए भेजना कि व्हाट एग्जैक्टली डिकोड करते हैं, फिर उसको देन फाइंड आउट द एग्जैक्ट रीजंस व्हाट हैपेंड टू द इंजन्स, समथिंग मस्ट हैव हैपेंड टू द इंजन्स। একটা প্রশ্ন সবার মাথায় ঘুরছে, এই ভয়ঙ্কর বিস্ফোরণের পরও ব্ল্যাক বক্স অক্ষত থাকবে তো? Black box is made only in such a way to withstand such kind of conditions. That is why ওটা এমনই একটা পজিশনে placed that it is going to survive a crash. It is capable of withstanding maximum pressure, heat and surviving such kind of conditions. তো black box টা definitely as I believe পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন ডিজিসিএ, ব্যুরো অফ সিভিল এভিয়েশন, এয়ার ইন্ডিয়া ও বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং এই বিমান বিপর্যয়ের তদন্ত করবে। পাশাপাশি বিমান দুর্ঘটনায় যেহেতু ব্রিটেনের একাধিক নাগরিকের মৃত্যু হয়েছে, তাই তদন্তে ভারতকে সাহায্য করবে তারাও। ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে ব্রিটেনের অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ বা এএআইবি ভারতের এয়ারক্রাফট ইনভেস্টিগেশন ব্যুরোকে সাহায্য করার জন্য সরকারিভাবে প্রস্তাব দিয়েছে। এই তদন্তে ইউকে এএআইবি বিশেষজ্ঞর ভূমিকায় থাকবে। ভারতীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করার জন্য ব্রিটেনের তরফে একাধিক তদন্তকারী দল পাঠানো হবে। 1.25 लाख लीटर ईंधन विमान के अंदर ही था और लगभग गर्मी तापमान इतना ऊंचा हो गया कि किसी को बचाने की मौका ही नहीं मिला। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। মেয়ের সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন তিনি। 2016 সালের অগস্ট মাস থেকে 2021 সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানী। এবিপি আনন্দ।
আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, এক তো যে এই কেন দুর্ঘটনা ঘটলো নিঃসন্দেহে সামনে আসবে, কিন্তু আমি বলছি গোটা বিষয়টাতে যে জরুরি বিষয়গুলোর দিকে অঙ্গুলি নির্দেশ যাত্রীর পার্সপেক্টিভে আসছে, সেটাও আমার মনে হয় হাইলাইটেড হলে বহু মানুষ যারা এই মুহূর্তে আশঙ্কায় ভুগছেন এবং সেই আশঙ্কা অমূলক নয়, সেই বিষয়টাও মনে হয় আলোকপাত করা সমান প্রয়োজন। একদম একদম সুমন, প্রথমত হচ্ছে স্বাধীনতার পর এরকম একটা কি বলবো এক্সেপশনাল বিপর্যয় আমরা ভারতবাসী হিসেবে দেখলাম এভিয়েশনে। ফলে আমাদের চাইবা না চাই এয়ারলাইন্সের নিরাপত্তা, প্যাসেঞ্জার সিকিউরিটি, সেফটি, এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে পড়বেই। যেখানে দাম উত্তরোত্তর বাড়ছে, অথচ সেখানে সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট যেটা হচ্ছে কম্প্রোমাইজড হচ্ছে। আমি এই আলোচনাটা এখানে একটু আগে আমাদের পাইলট বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক্সপার্ট যারা আছেন করছিলেন। আমি প্রযুক্তির ছাত্র হিসেবে আমি দু একটা জিনিস শুধু বলতে চাই যে এই যে ড্রিম লাইনার, যেটা অত্যন্ত কি বলবো যে সফিস্টিকেটেড একটা টেকনোলজি, প্রায় 387 বোয়িংয়ের 787 এর পার্টসের সংখ্যা, স্পেয়ার পার্টসের সংখ্যা 23 লক্ষ একটা এরোপ্লেন বানাতে, এবং 21টা ইনফ্যাক্ট মেজর পার্টস সেটা হচ্ছে 9খানা দেশ থেকে নিয়ে অ্যাসেম্বল করা হয়। আনফর্চুনেটলি এই 9টা দেশের একটাও ভারতবর্ষ নয়। অবভিয়াসলি আপনি আমেরিকা, কানাডা, ফ্রান্স, আপনি সুইডেন, অস্ট্রেলিয়া এরকম আছে। আমি এই কথাটা এই কারণের জন্যই বলছি যে যে লেভেল অফ প্রযুক্তিতে আমরা চলছি, আপনি ভালো এয়ারক্রাফট নিয়ে আসছেন বটে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ, এই যে আপনি সময় দিচ্ছিলেন না যে 17 ঘন্টা উঠতে হবে আর মাঝখানে হচ্ছে যে 6-7 ঘন্টা রয়েছে, এর মাঝখানে মেনটেনেন্স তাকে কাভার আপ করতে হবে, তাহলে মেনটেনেন্স ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য টেকনোলজি পার্ট। ফলে এই টেকনোলজির যদি অ্যাক্সেস আপনার না থাকে, তাহলে হচ্ছে যে এই মেনটেনেন্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে হচ্ছে যে আপনি চ্যালেঞ্জের মধ্যে পড়বেন। যেমন আমরা লাস্ট যুদ্ধে দেখবেন S-400 জিতেছি, চালিয়ে বলা হয়েছে না, এটা আসলে ইটস এ পারফেক্ট ইন্টিগ্রেশন অফ দেশীয় স্কিল এবং হচ্ছে বিদেশি প্রযুক্তি। মুশকিল হচ্ছে যে আমাদের এই এয়ারলাইন সেক্টরে, ওরা নিশ্চয়ই আরও ভালো বলবেন, যে মেনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং, MRO, এইটা যেটা কি বলে MRO সেকশনটা, এটা লার্জলি ডিপেন্ডেন্ট, ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। মানে আমাদের যদি বলেন ইন্ডিজিনাস খুব বেশি কিছু নেই। ফলে আপনি 5 ঘন্টা 6 ঘন্টা যত সফিস্টিকেটেড এয়ারক্রাফট পাচ্ছেন, সেটাকে আপনি তার সেফটি সিকিউরিটি চেক করছেন গ্রাউন্ডে, এবং কিছু তো অনলাইনেও চেক হচ্ছে। ফলে সেটা কিন্তু ভেরি মাচ চ্যালেঞ্জিং যে যদি আপনার নিজস্ব কোনো অ্যাক্সেস না থাকে। ফলে আমার প্রশ্ন এখানটায় যে গত 10 বছর ধরে ধরুন আমরা আত্মনির্ভরতার কথা বলছি, আমরা কতটুকু এগোতে পেরেছি এই MRO সেক্টরে? কার্যত আমরা পারিনি। আপনি সারা পৃথিবীর 1% স্টেক হচ্ছে আমাদের কেবলমাত্র আপনি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার যারা আছে। এবং একইভাবে যদি দেখেন যে কুণালদা কারেক্টলি বলছিলেন, মালিকানার উপরে হয় এয়ারলাইন্সের অথবা এয়ারপোর্টের, সেটা সরকারি না বেসরকারি, তার উপর দাঁড়িয়ে সিকিউরিটি কতটা টাইটেন্ড হচ্ছে এটা কিন্তু নির্ধারিত হয় না। ফলে এই যে আমরা এক কথায় বলে দিই যে প্রাইভেটাইজড হলেই সব ভালো হয়ে যাবে, সরকারের কোনো ভূমিকা থাকবে না, আজকের এই দুর্ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো যে সরকারেরও একটা ভূমিকা আছে ডিসপাইট প্রাইভেটাইজেশন অফ এয়ারলাইন্স অ্যান্ড এয়ারপোর্ট। এটা 2। 3 নম্বর হচ্ছে এবার বাজেট। আপনি যদি দেখেন আমাদের রিজিওনাল কানেক্টিভিটি বাড়ছে, এয়ারলাইন্সের ছোট এয়ারপোর্ট অনেক হচ্ছে, অথচ দিন দিন হচ্ছে আমাদের বাজেট কমছে। আপনি লাস্ট বাজেটেও দেখবেন প্রায় 2,500 কোটি টাকা কমে গেছে। আপনি রিজিওনাল কানেক্টিভিটি প্ল্যান যেগুলো, সেখানেও হচ্ছে অ্যালটমেন্ট কমছে। ফলে আমরা দেশে এয়ারপোর্টের সংখ্যা বাড়াতে চাইছি। কুণালদা বোধহয় বলছিলেন, আমি দেখছিলাম একটা জায়গায় 100 বছর যখন পূর্ণ হবে 2047 সালে, উই হ্যাভ এ টার্গেট 350 এয়ারপোর্টস। এখন রাফলি 150-র কাছাকাছি আছে অপারেশনাল, ছোট বড় মিলিয়ে। ফলে এই যে এখন 150 এয়ারপোর্ট, তার সিকিউরিটি, মানে পাখি যদি ঢোকে দমদম এয়ারপোর্টেও যা হবে, আইজলেও তাই হবে। হ্যাঁ, ফলে সেখানে দাঁড়িয়ে আমি বলছি যে 150খানা এয়ারপোর্টের এই সিকিউরিটি, এটা এনশিওর করার জন্য যে ম্যান পাওয়ার, যে পরিকল্পনা, যে প্রস্তুতি, সেটা আমাদের দেশে কিন্তু যথেষ্ট পরিমাণ ঘাটতি থাকছে। প্লাস হচ্ছে যে কোয়ান্টিটির দিকে আমরা যাচ্ছি, সেই কোয়ান্টিটির উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারছি কিনা। একদম তাই, মানে এখানে কোনো মিসম্যাচ নেই তো, সবথেকে বড় প্রশ্ন এটা। এখানে আমি বলছি যে লোকেশন অফ এয়ারপোর্ট, যে আলোচনাটা আপনি তুলছিলেন পাখি, আজ থেকে 40 বছর 50 বছর আগে এয়ারপোর্ট লোকেশনগুলো ফিক্স হয়েছে, তারপরে চান বা না চান আনপ্ল্যান্ড আরবানাইজেশনের জন্য হচ্ছে যে 4-5 ঘিরে মাশরুম গ্রোথ হয়েছে। ফলে নাও ইট ইজ হাই টাইম যে এখানে একটা রাজ্য সরকারকে না বলে রাজ্য এবং কেন্দ্র, যে যারা হচ্ছে যে এয়ারপোর্টে সেফটির দায়িত্বে, তারা এই অল্টারনেট পলিসি সেটা ঠিক করুক। সেটা আমাদের রাজ্যে চেষ্টা হয়েছিল একটা সময় ভাঙড়ের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার, সেটা নানা কারণে হয়নি, জমি জটের কারণে, কিন্তু আপনাকে করতেই হবে। আপনি মানে এখন আপনি নিশ্চয়ই ঘুরেছেন, আমি বলছি বড় এয়ারপোর্টগুলো, শিকাগো, হিথ্রো, হংকং, এগুলো আমি ট্রাভেল করেছি। ফলে এগুলোর কোথাও আপনি এই যে ওরা ফ্লাইং প্যানেল যেটা বলছেন, এর মধ্যে কিন্তু কোথাও কনফ্লিক্ট নেই।
এখন আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের এখানে দুর্গাপুজোর সময় আপনি বুর্জ খলিফা বানিয়ে যদি লেজার লাইট স্প্রে করতে চান, তাহলে পাইলটরা কি করে সেফ প্লেন চালাবে, সেটা তো প্রশ্ন। আমি একটা পয়েন্ট করব। দেখো, তুমি তো প্রযুক্তির লোক বলে কিছুটা দায়িত্ব তো আমাদেরও নিতে হবে। 100 বছর হয়ে গেছে, এখনো আমরা একটা জেট ইঞ্জিন তৈরি করতে পারিনি। হ্যাঁ, প্রতিটা ট্রাফিক লাইটে 1.5খানা করে আইআইটি তৈরি করার পরেও আমরা পারিনি। এটা কিন্তু একটা জাতীয় লজ্জা আমাদের। আচ্ছা, সেকেন্ড কথাটা হচ্ছে যেখানে আজকে ওদের পাশে আমাদের যদি দাঁড়াতে হয় না, এই যে কতজন লোক এদের দে আর ওভারওয়ার্কড। একটা পাইলটসের দিক দিয়ে ম্যান পাওয়ার কত আছে। ধরো আমরা 100 বছরের প্রজেকশন করছি, ভারত আত্মনির্ভর হোক, দ্যাট ইজ ফিউচারিস্টিক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে দে আর ভেরি স্ট্রেসড, আমরা একটা ঝকঝকে এয়ারপোর্ট, প্রচুর দোকান, ঝলমলে দোকান দেখে আমরা এটা সেটা কিনে সময় কাটাচ্ছি, কিন্তু আজকে ফ্লাইং ক্রু, ক্র্যাবিন ক্রু, মেনটেনেন্স ক্রু, এয়ার ট্রাফিক কন্ট্রোল, প্রত্যেকটা দিকে এখন এরা হয়তো সবাই তো আমার মতো দুর্মুখ নয়, এরা বলতে হয়তো একটু দ্বিধাগ্রস্ত হবেন। আমি বলছি এটা কিন্তু ন্যাশনাল ইস্যু কুনাল দা, ফ্যাটিগ ইস্যু পাইলটদের ক্ষেত্রে, কো পাইলটদের ক্ষেত্রে জাতীয় ইস্যু। মানে কারুর অস্বীকার বা বলতে পারা না পারার সমস্যা নয়, এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এই গোটা সিস্টেমটা রান করছে। মানে কোনো নৈরাশ্যবাদী বলতে পারেন যে সিস্টেমটা যে নিখুঁতভাবে চলছে এটাই একটা বিস্ময়, কিন্তু আজকে যেটা হলো ভয়ঙ্কর পরিণতি। আমার মতো নিশ্চয়ই সমিতদাও একই রকম আশঙ্কিত এবং আতঙ্কিত। আমি পরের প্রতিবেদনটা এইখানে আপনাদের সামনে করব, সেটা হচ্ছে যে বলছিলেন পার্থদা যে হাজার হাজার টাকা টিকিটের দাম, সত্যিই তো। আমি বলছি ড্রিমলাইনার ফ্লাইট, তার সঙ্গে একটা শ্লাঘা, অহংকার এবং সবথেকে বড় কথা নিরাপদে ভ্রমণের একটা নিঃশব্দ অঙ্গীকার, সেটা আজকে ভঙ্গ হলো। এই ফ্লাইটের মূল বৈশিষ্ট্যগুলো দ্রুত একবার দেখব। সেই যে কবির সুমন লিখেছিলেন, নামলে বিমান রানওয়ের মসৃণে, বোয়িং কিংবা রুস্কি ইলিউসিন, ককপিট থেকে পাইলট বুঝে নেন এসে গেল তার তোমাকে দেখার দিন। আহমেদাবাদ বোয়িং ড্রিমলাইনার বিমান আকাশ ছুঁলেও নিরাপদে মাটি ছুঁতে পারল না। উড়ান শুরু হতেই সব শেষ। আমেরিকার বোয়িং কোম্পানির বিমান ড্রিমলাইনারের ইতিহাসে যা প্রথমবার এমন কোনো ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো এই অত্যাধুনিক বিমান। এ যেন ড্রিমলাইনারের স্বপ্নভঙ্গ। বোয়িং 787-8-এর পথ চলা শুরু হয়েছিল 2011-য়। দীর্ঘদিন ধরে আকাশপথে নিরাপত্তা ও পরিষেবার মেলবন্ধনের মধ্যে দিয়ে যাত্রীদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দিয়েছে এই বিমান। যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, আধুনিক পরিষেবার জন্য অনেকেরই পছন্দ ড্রিমলাইনার। একটানা চলতে পারে 13,530 কিলোমিটার। হাই ট্রাফিক এবং লং ডিস্টেন্সের জন্য বিশেষভাবে তৈরি এই বিমানের ইঞ্জিন। এই বিমান বেশ হালকা, জ্বালানি সাশ্রয়ী, নেভিগেশন এবং সেফটি সিস্টেম অত্যন্ত উন্নত। ড্রিমলাইনারে জানলা বড় হয় যাতে বাইরের দৃশ্য পরিষ্কার দেখা যায়। চোখে আলোর ঝলকানি যাতে কম লাগে তার জন্য প্রতিটি জানলায় ইলেকট্রনিক ডিমিং কন্ট্রোল সিস্টেম আছে। এছাড়াও ড্রিমলাইনারে রয়েছে শব্দ প্রতিরোধকারী প্রযুক্তি। ইনভিনসিবল এয়ারক্রাফট, মানে দ্যাট এয়ারক্রাফট ইজ it's a safety net for the entire Boeing fleet. এত মডার্ন জিনিস আছে ওর মধ্যে, it's capable of handling a lot of emergencies, probably all emergencies. তো এটা কিভাবে হ্যান্ডেল করতে পারলো না এটা বলা একটু ডিফিকাল্ট, বাট Boeing 787 is one of the best aircrafts in the world, not just in India, it's in the world, and it's got a huge safety net. It takes an entire it's an entire safety margin for the entire Boeing fleet, I would say. শুধু এয়ার ইন্ডিয়া নয়, আমেরিকান এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, জাপান এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ারলাইন্স সহ বিশ্বের বহু সংস্থায় ড্রিমলাইনার ব্যবহার করে। স্বাচ্ছন্দ্য, নিরাপত্তার জন্য এতদিন যে বিমানকে বেছে নিতেন যাত্রীরা, তাতেই এই ভয়াবহ বিপর্যয় ঘটে গেল কি করে? ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত, এবিপি আনন্দ। ইউকে গভর্নমেন্ট এই মুহূর্তে সব থেকে বড় খবর, একটা টিম পাঠানো হচ্ছে, যেহেতু 52 জন ইউকে যারা নাগরিক তারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ইউকে গভর্নমেন্ট একটা টিম পাঠাচ্ছে যারা এই গোটা তদন্তে অ্যাসিস্ট করবে।
ভারতীয় টিমকে। এখানে আপনাদের জানিয়ে রাখবো যে বিশ্বাস কুমার রমেশ, আবার বলছি, সেই বিস্ময়করভাবে যার প্রাণ বেঁচে গেছে, কার্যত খুব অল্প আঘাতের ওপর দিয়ে যার প্রাণ বেঁচেছে, তিনি কিন্তু ইউকের নাগরিক এবং গত 20 বছর ধরে সেখানেই থাকেন। আমি দ্রুত একবার তার বক্তব্য দেখাবো এবং ক্যাপ্টেন ভৌমিককে ধন্যবাদ দেব যে ওই 5 মিনিটের যে সময়সীমাটা শোনা যাচ্ছিল তার থেকে সম্ভবত সময়টা অনেক কম। তার কারণ এই বিশ্বাস কুমার রমেশ তিনি স্পষ্ট বলছেন যে 27 থেকে 30 সেকেন্ডের মধ্যে প্লেন টেক অফ করার 30 সেকেন্ডের মধ্যে একটা বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পান। 30 সেকেন্ড, অর্থাৎ পুরো সময়টা কিছুতেই, যথার্থ বলেছেন ক্যাপ্টেন ভৌমিক, 5 মিনিট নয়, তার থেকে অনেক অনেক কম হওয়ার সম্ভাবনা। ঠিক কি বলেছেন বিশ্বাস কুমার রমেশ দেখাবো। বিশ্বাসের অবিশ্বাস্য রক্ষা, এই একটি বাক্য ছাড়া এই ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। আক্ষরিক অর্থে মিরাকেল। আহমেদাবাদের বুকে ঘটে গেছে ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান বিপর্যয়। সামনে এসেছে বিভৎস বিস্ফোরণের ছবি। মৃত্যু হয়েছে বিমান যাত্রী এবং বিমানের কর্মী মিলিয়ে 241 জনের। কিন্তু অত্যাশ্চর্যজনকভাবে এই বিপর্যয় থেকে প্রাণে বেঁচে ফিরেছেন মাত্র একজন, তাও নিজের পায়ে হেঁটে। টিভি স্ক্রিনে এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, তার নাম বিশ্বাস কুমার রমেশ। পরনে সাদা টি শার্ট, তার মধ্যে রক্তের ছোপ। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছেন, হাতে মোবাইল ফোন। মৃত্যুকে একেবারে ছুঁয়ে ফিরে এসেছেন। এ যেন তার পুনর্জন্ম। বিশ্বাস কুমার রমেশ নিজেই বিশ্বাস করতে পারছেন না। এভরি এয়ারক্রাফট ওরকম ভাবেই বিল্ড যে এভরি সিট ইজ সেফ, এরকম কিছু নেই। দিস ইজ আ মিরাকল দ্যাটস হ্যাপেন্ড, ইটস আ গডস ব্লেসিং দ্যাটস হ্যাপেন্ড, and we're very happy that at least he survived. আহমেদাবাদের ড্রিমলাইনার বিমানে এই বিস্ফোরণের ছবিটা দেখুন। এই ছবি দেখার পর কেউ ভাবতেও পারেননি কেউ বেঁচে থাকতে পারেন। কিন্তু ওই যে বলে, রাখে হরি মারে কে। 241টা মানুষের প্রাণ চলে গেল, তাদের মধ্যেই বসে থাকা একটা মানুষ বেঁচে গেলেন, নিজের পায়ে হেঁটে ফিরলেন। এভাবেও ফিরে আসা যায়। 230 यात्री देश के और विदेश के और 12 क्रू मेंबर सवार थे। इसमें से एक यात्री का बचने का अच्छा समाचार मिला है, मैं उनको मिलकर आया हूं। বিপর্যয়ের কবলে পড়া ড্রিমলাইনারের 11A সিটে ছিলেন 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ। ভয়াবহ দুর্ঘটনা এবং সেখান থেকে অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরা সেই মুহূর্তটা কেমন ছিল বিশ্বাস জানিয়েছেন। বিমান ওড়ার 30 সেকেন্ড পরই বিকট আওয়াজ হয়, তারপরই বিপর্যয় ঘটে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় গোটাটা। আমি যখন উঠে বসলাম তখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে শুধু মৃতদেহ। ভয়ের চোটে পড়িমড়ি করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। চারদিকে বিমানের ভাঙা টুকরো পড়েছিল। কেউ একটা আমাকে ধরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। বিশ্বাস কুমার রমেশ ব্রিটিশ নাগরিক। 20 বছর ধরে স্ত্রী সন্তানদের নিয়ে লন্ডনে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সম্প্রতি ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার দাদার সঙ্গে ফিরে যাচ্ছিলেন, তখনই ঘটে যায় এই বিমান বিপর্যয়। এবিপি আনন্দ। আমি সমিতদার কাছে আসবো। বিশ্বাস কুমার রমেশের মতো ভাগ্য তো সবার নয়, 250 জনের নয়। আমি বলছি যে কোনো সাধারণ যাত্রীর এখন বিমানে উঠতে ভয় লাগবে। দেখো সুমন, প্রথম কথা, সত্যি সত্যি আমাদের প্রত্যেকের মন খারাপ। আমার মনে হয় ভারতবাসী না, গোটা বিশ্বের লোকের আজকে মন খারাপ এবং আমরা সবাই আতঙ্কিত। এক কথা একদম পরিষ্কার বাংলায় বললে আমরা সবাই আতঙ্কিত। তার কারণ আমাদের একটু দূরে যেতে গেলেই আমাদের প্রত্যেককেই আজকের দিনে প্লেনের শরণাপন্ন হতে হয়। কিন্তু আমার বিশেষ করে দেখো, আমি আজকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে কথা বলবো। এই দুঃখের দিনেও আমার দীর্ঘদিনের এই প্লেনে যাত্রার এক্সপিরিয়েন্স থেকে বলি, আগে আমরা যখন প্লেনে যেতাম, ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল, তখন হয়তো এত প্রাইভেট কোম্পানি ছিল না, কিন্তু একটা টিকিট কাটতাম, তার একটা নির্দিষ্ট দাম থাকতো, নির্দিষ্ট সময় থাকতো, এবং গেলে আমরা পৌঁছবো সেটাও নির্দিষ্ট থাকতো। কিন্তু যবে থেকে এই প্রাইভেটাইজেশন হয়েছে, তাতে যেমন আমাদের লাভ হয়েছে। আমার বেশ মনে আছে, আমি যাদবপুর অঞ্চলে থাকি, আমাদের ওখানে একটি সিনেমা হল আছে পদ্মশ্রী।
আমি ব্ল্যাকারদের দেখেছি। আমার মাঝে মাঝে মনে হয় এই প্রত্যেকটি কোম্পানি হলো সিনেমা হলের ব্ল্যাকার, যে মনে হয় ওই কোম্পানির লোকগুলো বা মালিক নিজে হয়তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে দোকাচার করছে। হ্যাঁ, আরও যখন এমার্জেন্সি হয়ে যাচ্ছে বলছে চার কা দাস দোকা দাস। এটা প্রথম কথা ভারত সরকার কেন আটকাতে পারে না? এটা ভারত সরকারকে আটকাতে কোন অসুবিধে থাকতে পারে? পেহেলগামে আমি যোগ করছি, পেহেলগামে ওই ঘটনার পর কাশ্মীর থেকে বেরোনোর টিকিটের দাম এমন জায়গায়, আমি এই অনুষ্ঠান করেছি 80,000 প্লাস, সেখানে ভারত সরকারকে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু আমি বলছি এটা তো স্বাভাবিক, আমি যদি সবটা বাজারের ওপর হাতে ছাড়িয়ে এটা হতে বাধ্য। আমি আসছি কোলাল দামে আসছি। তো আমার কথা হলো যে একটা ভারতবর্ষে এত বড় সরকার, এত বড় অ্যাভিয়েশন সিস্টেম, তা একটা মিনিস্ট্রি রয়েছে, তারা যদি এইটুকু না আটকাতে পারেন, এবং তারা প্রত্যেকটি জায়গা, তুমি তখন যে কটা কোম্পানি আছে, এমন নয় যে এ করছে আরেকজন করছে না। ইভেন ইন রেল তুমি দেখো, তৎকাল করলো, একটা লোক তৎকাল কাটতে গেলে 3 মিনিটের মধ্যে তৎকাল বুকড হয়ে যাচ্ছে। তা মানুষ যাবে কিসে? সাধারণ মানুষ যাবে কিসে? দাঁড়াও, এবং সেটা তুমি 3 মিনিটের মধ্যে পাবে না। এই যে একটা গোটা, আমি বলছি যে আমি চিটিংবাজ শব্দটা বলতে চাইছিলাম না, কিন্তু আমাকে বলতে বাধ্য হচ্ছে। ইভেন সরকারি ডিপার্টমেন্টগুলো চিটিংবাজ হয়ে যাচ্ছে। কেন? যদি সরকারি রেলের সাথে যারা এই টিকিট ব্রোকার, তাদের যদি সংযোগ না থাকে, তাহলে এটা কোনোদিন হতে পারে না, এবং অ্যাভিয়েশন মিনিস্টাররা যারা, তারা কি জানেন না যে ফ্লাইটের টিকিটগুলো কীভাবে দাম বাড়ায়? প্রত্যেকে জানেন। আমার কথা হলো, যদি আমি এমার্জেন্সি হয়, তাহলে কি তেলটা বেশি লাগলো, নাকি যারা বেশি টাকা দিল তাদের এক্সট্রা সার্ভিস দিচ্ছে? কোনো কিছুই নয়। ঝোপ বুঝে কোপ মারো। একদম। আমি আসবো সরাসরি চলে যাব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জরুরি প্রেস কনফারেন্স করছেন। एयर इंडिया की फ्लाइट संख्या AI 171 दुर्घटनाग्रस्त हुई और कई पैसेंजर इसके अंदर हताहत होने की संभावनाएं हैं। इस घटना से पूरा देश क्षुब्ध है और पूरा देश एक साथ पूर्ण संवेदनाओं के साथ ये जो दुर्भाग्यपूर्ण हादसे में पैसेंजर हताहत हुए हैं, इनके परिजनों के साथ खड़ा है। सबसे पहले मैं भारत सरकार, गुजरात सरकार, भारत सरकार के प्रधानमंत्री जी और गुजरात सरकार की ओर से भी जो लोग हताहत हुए हैं, इनके परिजनों के प्रति गहरी संवेदना व्यक्त करता हूं। 10 ही मिनटों में हादसे के भारत सरकार के पास सूचना पहुंची। तुरंत ही मैंने मुख्यमंत्री जी, यहाँ के गृह मंत्री, होम डिपार्टमेंट के कंट्रोल रूम, सिविल एविएशन डिपार्टमेंट, सिविल एविएशन मंत्री, सभी से संपर्क किया। प्रधानमंत्री जी का भी तुरंत ही फोन आ गया और भारत सरकार और गुजरात सरकार के सभी डिपार्टमेंट एक साथ होकर राहत और बचाव कार्यों में लगे। इस विमान में कुल मिलाकर 230 यात्री देश के और विदेश के और 12 क्रू मेंबर सवार थे। इसमें से एक यात्री का बचने का अच्छा समाचार मिला है, मैं उनको मिलकर आया हूं। मृत्यु का आंकड़ा तो DNA परीक्षण और यात्रियों की पहचान के बाद ही अथॉरिटी अधिकृत रूप से घोषित करेगी, मगर जो यात्री बचा है उसको मैं मिलकर आया हूं। घटना के तुरंत बाद
गुजरात सरकार ने बहुत त्वरा से डिजास्टर मैनेजमेंट की सारी इकाइयों को अलर्ट करते हुए, चाहे हेल्थ डिपार्टमेंट हो, चाहे फायर ब्रिगेड हो, चाहे पुलिस विभाग हो, भारत सरकार की भी सीएपीएफ को संपर्क कर सभी ने एक साथ मिलकर राहत और बचाव का कार्य चालू किया। मगर 1.25 लाख लीटर ईंधन जो विमान के अंदर ही था और लगभग गर्मी तापमान इतना ऊंचा हो गया कि किसी को बचाने की मौका ही नहीं मिला। अब मैं घटना स्थान पर भी जाकर आया हूं। सारे यात्रियों के मृतदेह को बाहर निकालने का काम लगभग समाप्त हो चुका है। जितने यात्रियों के परिजन यहां पहुंच चुके हैं वो सबका डीएनए लेने की कार्यवाही भी 2-3 घंटों में समाप्त हो जाएगी। विदेश में जिनके परिजन हैं उनको सूचना देने की कार्यवाही समाप्त हो चुकी है और जैसे ही पहुंचते हैं उनके भी डीएनए सैंपल लिए जाएंगे और मृतदेहों की पहचान के लिए जितने मृतदेह मिले हैं इनके भी डीएनए सैंपल लेने की कार्यवाही समाप्त हो चुकी है। गुजरात में ही लगभग 1000 के आसपास डीएनए टेस्ट करने पड़ेंगे। ये सभी टेस्ट करने की क्षमता गुजरात में विकसित है, तो डीएनए टेस्टिंग के लिए कहीं गुजरात के बाहर जाने की ज़रूरत नहीं पड़ेगी। गुजरात की एफएसएल और नेशनल फॉरेंसिक साइंस यूनिवर्सिटी दोनों मिलकर कम से कम समय में डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना मृतदेह परिजन का मृतदेह सौंपने का काम करेंगे। उनके रहने की सुविधा, उनकी सांत्वना की सुविधा, जिनको मेडिकल प्रॉब्लम ट्रॉमा के कारण हुए इनकी मेडिकल की सुविधा, ये सारी व्यवस्था बहुत सुचारू रूप से हो चुकी है। अभी रिव्यू मीटिंग में सारी व्यवस्थाओं को हम सब मंत्रियों ने साथ में मिलकर देखा है। एविएशन डिपार्टमेंट ने अपनी जांच शुरू कर दी है और जांच तेजी से आगे बढ़े इसके लिए भी एविएशन मंत्री जी ने सूचनाएं दी है। मैं फिर से एक बार राहत काम में जिन जिन एजेंसियों ने त्वरा के साथ बचाव और राहत का काम किया वो सभी का धन्यवाद करना चाहता हूं और फिर से एक बार जिन्होंने अपने परिजनों को गंवाया है, हताहत हुए हैं, वो सभी को मनपूर्वक संवेदनाएं व्यक्त करता हूं। मैं एक बार जरूर कहना चाहता हूं कि ये एक्सीडेंट है, एक्सीडेंट को कोई रोक नहीं सकता, परंतु 365 दिन 24 घंटा इस तरह की घटना के लिए प्रशासन का जो अलर्टनेस है उसकी कसौटी उसी वक्त होती है जब ऐसी घटनाएं होती है। और आज गुजरात के डिजास्टर मैनेजमेंट की तैयारियों का एक प्रकार से दुर्भाग्यपूर्ण तरीके से मगर कसौटी हुआ और बहुत त्वरा के साथ यहाँ पर काम किया गया, वो पूरे देश के मीडिया के सामने और परिजनों के सामने भी आया है। अंत में मैं फिर से एक बार सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी की ओर से, भारत सरकार और गुजरात सरकार की ओर से सभी हताहत लोगों के परिजनों के प्रति गहरी संवेदना व्यक्त करता हूं। धन्यवाद। আমি এইখানে দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে এয়ারপোর্টে এই অভিশপ্ত বিমানের পৌঁছানোর কথা ছিল গ্যাট্রিক এয়ারপোর্ট, সেইখানে আমার সহকর্মী শ্রেয়া বহুগুণা সেখানকার ছবিটা তুলে ধরেছে। দেখব इसी विमान में तकरीबन 50 के करीबन ब्रिटिश नागरिक भी सवार थे और इसके बाद से ही ब्रिटेन में भी
अपने अपने नागरिकों को लेकर कि उनके नागरिक के जो पार्थिव शरीर हैं उन्हें कैसे यहाँ पर लाया जाएगा, उनके रिलेटिव जो कि इंडिया जाना चाहते हैं उनका क्या होने वाला है, उनको वीज़ा कैसे मिलेगा, और तमाम तरह के जो सवाल हैं, और ये प्लेन क्रैश आखिर हुआ कैसे है, ये तमाम तरीके के सवाल जो हैं वो यहाँ की ब्रिटिश मीडिया भी लगातार सरकार से पूछ रही है। আমি সমিতদার কাছেই ফিরবো, কিন্তু সমিতদার সঙ্গে একটা জায়গায় একমত, একটা জায়গায় দ্বিমত। দেখুন, সরকারের নিয়ন্ত্রণে পুরোটা চলে গেলে কি হয়, লাইসেন্স রাজ সে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নিঃসন্দেহে যোগান চাহিদা বাজারের হাতে তো থাকবেই, ভারতবর্ষ উদার অর্থনীতির পথে হাঁটছে, কিন্তু পাশাপাশি জঙ্গি হানার পর ২৬ জন তরতাজা প্রাণের চলে যাওয়ার পর সেখানে যদি টিকিটের দাম একেবারে অস্বাভাবিকভাবে ১৫ গুণ ২০ গুণ বেড়ে যায়, নিঃসন্দেহে সেখানে সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন এবং সেটা সরকারের কর্তব্য। সমিতা, দেখো, আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, সেটা সরকারের হাতে থাকবে না প্রাইভেটের হাতে যাবে সেটা অন্য প্রসঙ্গটা হলো কতগুলো সার্ভিস আছে। ঠিক ঠিক, যে আজকে আলু পটলের ব্যবসা করা, আর যেমন ধরা যাক মেডিকেল হসপিটালগুলো ব্যবসা করে, তো করবে, কিন্তু সার্ভিস দিচ্ছে, কিন্তু হসপিটালকে আমি এখানে একমত যে সেফটি সিকিউরিটির বিষয়ে তো সরকারি নিয়ন্ত্রণে আছে, এরকম নয় যে ওটা আউটসোর্স হয়ে গেছে। মেডিকেলগুলো, এই হসপিটালগুলোর তাদেরও কতগুলো এস্থেটিক থাকা দরকার, এথিক্স থাকা দরকার। যে যেমন আমরা যদি করোনা পিরিয়ড দেখি, যেভাবে সাধারণ মানুষকে ঠকিয়েছে এই বড় বড় হসপিটাল, আমি কোনো পার্টিকুলার একটা বলছি না বা আমার শহর বলছি না, আমি সারা ভারতবর্ষের দিকে আমি বলছি, আমরা যেটুকু জানতে পেরেছি। ঠিক সেই রেলওয়ে সার্ভিস, সুতরাং রেল কত টাকা প্রফিট করলো লস করলো এটা কিন্তু মানে অন্য একটা বিষয়, সেখানে দেখতে হবে মানুষ কি সার্ভিস পাচ্ছে। সেম প্লেন সার্ভিস, এটা তো সার্ভিস বেসিক্যালি। এই সার্ভিসটা যদি আজকে এরকম হয়ে যায় এবং সেইখানে এই আজকে ঘটনার পরে একে এই কম্পেনসেশন দেওয়া হবে, এই দেওয়া হবে, কিন্তু মানুষগুলো তো মরে গেল একদম, মানুষগুলো। এবং আমি বলছি যেই যদি কোম্পানিগুলোর মূল টার্গেট হয়, যেটা আমাদের আরেকজন পাইলট সাহেব বলছিলেন, যে তাদের 16 ঘন্টা লড়তে হবে, তা নাহলে তারা লিজের টাকা দিতে পারবে না। তার মানে কেন এটা হবে, যে তাহলে মানুষের তার লিজের টাকা দিতে পারবে কি পারবে না, সে বলে সে ফ্লাইটে তুলে নিল তার উইদাউট মেনটেনেন্স, তো এটাকে কেউ দেখবার লোক থাকবে না। তাহলে কোন কিসে ভারতবর্ষের মানুষ নাগরিকরা ট্রেনে যাবে না প্লেনে যাবে, কোনো তো সিকিউরিটি বলতে কিচ্ছু থাকছে না। সুতরাং এবং এইগুলোকে অতি অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টেরই দায়িত্ব, যে যত কথাই বলুক, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব এইগুলোকে রোখার। আমাদের এখানে সত্যি সত্যি ভিজিলেন্স নেই, কারণ আমাদের এখানে ভিজিলেন্সের লোকরাও করাপ্টেড, আনফর্চুনেটলি আমি বলছি। তা নাহলে এই আমাদের যে বেবি ফুডে যে দেশে তোমার ভেজাল মেশে, হ্যাঁ, তেলের মধ্যে ভেজাল মেশে, ওষুধ যেখানে 2 নম্বরই বাজারে বিক্রি হয়, সেটা পাবলিক গিয়ে ধরবে? এটা হতে পারে? এটা হতে পারে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। আর একটা কথা বলে আমি শেষ করব, আমাদের ভারতবর্ষের এত আনফর্চুনেট একটা দেশ আমাদের, যে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আজ উনি বললেন না যে একটা জেট আবিষ্কার করতে পারেননি 100 বছরে, ঠিক সেমটা আবিষ্কার করতে পারেননি, না করতে দেওয়া হয়নি। কেন? তুমি ধরো সেন্ট্রাল গভর্নমেন্টে যেই থাকুক আর স্টেট গভর্নমেন্টে যেই থাকুক, যে রাজনীতির লোকই থাকুক, এরা কখনো কখনো খুব মৈত্রী দেখায়, কখনো কখনো বিরোধ দেখায়। কেন? তাদের পলিটিক্যাল স্বার্থে, মানুষের স্বার্থে না। যার জন্য এই ভাঙড়ে একটা তোমার এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, ভাঙড়টা আমাদের কলকাতা শহরের তুলনায় অনেক হালকা জায়গা, কারণ কলকাতা শহরে যখন দমদম এয়ারপোর্ট হয় ওটা অনেক হালকা জায়গা ছিল, আজকে দিনে নয়। এবং সেম রাজ্য সরকার বলতে পারবে না বা ওখানকার মিউনিসিপ্যাল বলতে পারবে না তাদের না জানিয়ে ওই বিল্ডিংগুলো হচ্ছে, প্রত্যেকে জানে। এবং যে যখন ক্ষমতায় ছিল সেগুলোকে তারা অ্যালাউ করেছে। এইটা বন্ধ না হলে আমাদের সাধারণ মানুষের কোনো নিস্তার নেই। একদম। আমি দ্রুত একবার আপনাদের সামনে রাখবো যে শুধু বিমান যাত্রা নয়, বিমান যাত্রা ছাড়াও রেল যাত্রা, কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল সেই ছবি, অমরনাথ যাত্রার যারা নিরাপত্তার দায়িত্বে সেই বিএসএফ জওয়ানরা, তাদের জন্য বরাদ্দ ট্রেন, সেই ছবি দেখে রীতিমতো আতঙ্কিত। তার কারণ কারোর সিট নেই, যেখানে যে ন্যূনতম পরিষেবাটা রেল যাত্রার সেটাও নেই। আমি বলছি এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের এবং সেই দাবি আমাদের থাকবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IIM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। ভূপতি নস্কর লিখছেন, যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, নাশকতা, যাই হোক না কেন সত্যি সামনে আসুক। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, বিমান ওড়ার আগে বিমানের আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন ছিল।
সৈকত বর্মন লিখছেন, এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে সান্ত্বনা জানানোর কোনো ভাষা নেই। প্রবাল ঘোষ লিখছেন, এরপর বিমানে ওঠার মুহূর্তে মানুষের বুক কাঁপলে তাঁদের দোষ দেওয়া যায় না। অরিজিৎ তালুকদার লিখছেন, বিমান রক্ষণাবেক্ষণে আরও জোর দিতে হবে, সরকার এ নিয়ে কড়া আইন আনুক। আর এইখানে আমি দেখাবো রেল যাত্রার সেই ছবি। অমরনাথ যাত্রার জন্য যারা বিএসএফ জওয়ান তারা একেবারে শটান যাচ্ছেন তাদের জায়গায়, তাদের জন্য নির্ধারিত হয়েছে একটি ট্রেন, কিন্তু তার হাল দেখে সত্যিই খারাপ লাগে, শিউরে উঠতে হয়। দেখুন, আহমেদাবাদে বিভৎস বিমান বিপর্যয়, ভারতের বুকে অন্যতম ভয়াবহ, কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু মিছিল। 241টা মানুষের জন্য এই সফরই হলো শেষ সফর। এই ঘটনা যখন গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে, তখন সামনে এসেছে আরেক ভয়াবহ সফরের ছবি। না, এই সফরে কারো প্রাণ যায়নি, কিন্তু এই সফরও যন্ত্রণার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি দূরপাল্লার ট্রেনের ছবি, যেখানে কয়েকজন বিএসএফ জওয়ান দেখাচ্ছেন ট্রেনের যে কামরায় তারা রয়েছেন তার কি ভয়ানক অবস্থা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নোংরা, খাবারের প্যাকেট, ফলের খোসা, কি নেই তার মধ্যে। देखिए कम से कम हजारों की मात्रा में कॉकरोच घूम रहे हैं यहाँ। बुरे हाल है इस ट्रेन के। देखिए सर, ये देखिए ऊपर हाल। सर पूरा बारिश बुरिश सब नीचे आएगा इसमें। बिल्कुल ठीक नहीं है इस ट्रेन की कंडीशन। ট্রেনের দরজা দেওয়াল সব ভাঙা, শৌচাগার অন্ধকার, পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। सर ये तो चेंज होने चाहिए सर, ये वाले डब्बे तो बिल्कुल चेंज होने ही चाहिए सर। ये तो ऐसी सिचुएशन में तो आई डोंट थिंक सो कि ट्रैवल करना सही है। ये इनह्यूमन टाइप कंडीशन है सर। खिड़कियां है नहीं, खिड़कियों में सब में छेद है। এই ভাইরাল ভিডিও সামনে আসার পরে প্রশ্ন উঠেছে, দেশের নিরাপত্তার কাজে যারা যুক্ত তাদের কেন এরকম পরিস্থিতিতে সফর করতে হবে? এরকম অপরিচ্ছন্ন কামরায় কেউ কিভাবে সফর করতে পারে? সাধারণ মানুষের করের টাকায় যে রেল ব্যবস্থা পরিচালিত, তাতে সফর করা এরকম দুর্বিষহ কেন হবে? এটা তো একটা খুব সাংঘাতিক দিক সামনে এসছে। সামনে অনেক বড় বড় কথা সাজানো গোছানো একটা চিত্রনাট্য পেশ করা হচ্ছে মোদির থেকে বা কেন্দ্রীয় সরকারের থেকে, কিন্তু প্রদীপের নিচেই অন্ধকার, সেটা প্রকাশ্যে। সেটাকে ট্রেন না বলে আস্তাকুর বলা অনেক ভালো। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রক তার তদন্ত করছে, 4 জনকে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে যে ব্যর্থতা আছে দেখতে হবে সেই ব্যর্থতার মধ্যে কোনো সরকারকে অপদস্থ করার ছক আছে কিনা। ট্রেন এবং বিমান দুটোই মানুষের যাতায়াতের মাধ্যম। কোথাও বিমান ভেঙে পড়ছে, কোথাও ট্রেনের এই অবস্থা। মানুষের জীবনের স্বাচ্ছন্দ্যের কোনো নিশ্চয়তাই কি নেই? এবিপি আনন্দ।